না, আসলে আমি যখন প্রথমে ফিনল্যান্ডে আসি তখন আমার পিএইচডি করার তেমন ইচ্ছা ছিল না। আমি আসলে যখন অনার্সে থার্ড ইয়ারে থাকি তখন থেকেই এই বাইরে আসার চিন্তাটা আমার মাথায় আসে। আমার মতো যেমন না আমি বাইরেই যাবো এই ধরনের যদি চিন্তা থাকে তাহলে তাকে সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে হবে। এখন আমার চিন্তা নাই আমি দেশে সেটেল হব, তো কোনো কারণে আমি দেশে সেটেল হয়েছে হওয়ার পরে তখন আমার মনে হয়েছে না আমি দেশে থাকবো না, আমি এখন বাইরে যাবো। তখন অবশ্যই তখন আপনার সুযোগ থাকে, আপনি তখন অ্যাপ্লাই করতে পারবেন। বাইরে আপনি কেমিস্ট্রিতে মাস্টার্স করেন অথবা বেসিক সায়েন্সের যে কোনো সাবজেক্টে করেন না কেন, প্রোগ্রামিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যে কোনো ল্যাব এক্সারসাইজ জিনিসগুলো আপনাকে প্রোগ্রামিং করে সলভ করতে হয়। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে করা হয়, এগুলো সব কোডিং এর মাধ্যমে আর কি। তো এই জিনিসটা হয়তো আমাদের ডিপার্টমেন্টে ছিল না আসলে। এভরিথিং কিন্তু ব্যাকগ্রাউন্ড স্পেকট্রোস্কোপি কাজ করতেছে, আর স্পেকট্রোস্কোপির মূলও কিন্তু হচ্ছে এভরিথিং ফিজিক্যাল এবং কোয়ান্টাম কেমিস্ট্রি আর কি। মানে লেখা থাকতো যে আপনি ক্যান নট রাইট মোর দ্যান 4 লাইনস, মানে ফর এ কোয়েশ্চেন। যেমন আমি রিসেন্টলি অ্যাপ্লাই করছি কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে। তো কিং আব্দুল্লাহ ওটা কিন্তু স্টিল আমার মনে হয় ওর র্যাঙ্কিং 60 or 70, মানে মিডল ইস্ট ইউনিভার্সিটি কিন্তু অনেক ভালো ভালো র্যাঙ্কিং চলে গেছে। এগুলো ওরা পিএইচডি চায় এবং পোস্ট ডক এবং ভালো মানের মানে কোয়ালিফিকেশন চায়। আমার মনে হয় দুইটা জিনিসই ইম্পর্টেন্ট। আপনি যদি একাডেমিয়া লাইনে ভালো কিছু করতে চান, আপনার মানে লেগে থাকার পাশাপাশি মেধাটাও অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই। আপনার প্রোফাইল যত ভালো হবে তত অপরচুনিটিটা বেশি হবে। আমার বর্তমানে 10টার মতো পাবলিকেশন আছে। পোস্টডক শেষ করা অবস্থা পর্যন্ত এটা আমি হয়তোবা 20 অথবা 22 নিয়ে যেতে পারবো আরকি আমরা। পিএইচডি তে আপনি যে একটা প্রবলেম সলভ করবেন, সায়েন্সের যে একটা বড় প্রবলেম সলভ করবেন, আপনি আসলে কি প্রবলেম সলভ করবেন এইটা বুঝতেই চলে যায় 1-2 বছর। প্রোগ্রামিং স্কিলস এট লিস্ট কয়েকটা নিজের দখলে রাখতে হবে আসলে, যে আপনি যেন আপনার নিজের কাজে এগুলো ইউজ করতে পারেন। এট লিস্ট পাইথনটা যেন আমার মনে হয় সবার শেখা উচিত। যেমন আমাদের দেশে আমরা ভালো কোনো কাজ করতে পারি না, একটাই লিমিটেশন, সেটা হচ্ছে আমাদের টাকা পয়সা নেই। কারণ গভর্নমেন্টের বাজেট থাকে না সায়েন্সে। তো এই ধরনের আমরা কোনো বড় মানে ভালো ভালো মাপের দেখা যাচ্ছে রিসার্চ আমরা এই কাজটা করতে পারি না, এটা একটা কারণ। এখন এই প্রোগ্রাম গুলো এমন হয়ে গেছে যে দেখা যাচ্ছে যে আলাদাভাবে আপনার আগে যেমন 10 জন লোক লাগতো একটা কিউসি টিম লিড করার জন্য, এখন দেখা যাচ্ছে 2 জনই জাস্ট কম্পিউটারে কিছু কমান্ডের মাধ্যমে এভরিথিং রিপোর্টিং থেকে শুরু করে এভরিথিং সবকিছু মানে অটোমেশন দিয়ে আপনি করে ফেলতে পারবেন। প্রথম যে ধাক্কাটা ছিল আমার বাইরে এসে সেটা হলো হ্যালো সবাইকে, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আবার একটা নতুন আয়োজনে। তো আজকে আমরা একজন গেস্টকে নিয়ে আসছি যিনি আমাদের জন্য একেবারে খুবই গুরুত্বপূর্ণ একজন গেস্ট। তিনি হলেন ডক্টর গালিব হাসান। ডক্টর গালিব বর্তমানে ডেনমার্কে পোস্টডক করছেন এবং তার আগে ফিনল্যান্ড থেকে অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রিতে পিএইচডি করেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে অনার্স করে উচ্চশিক্ষার্থে তিনি ফিনল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। তো আমরা আজকে শুনবো ওনার গল্প। তো প্রথমেই আমি যাচ্ছি আমার কো-হোস্ট শোয়েব ভাইয়ের কাছে। শোয়েব ভাই, আপনি কি কিছু বলবেন গালিব ভাই সম্পর্কে? থ্যাংক ইউ তাইব ভাই। ডক্টর গালিব, আপনাকে স্বাগতম আমাদের পডকাস্টে। আপনার মতো একজন সফল ব্যক্তিকে আমাদের দর্শকদের সাথে পরিচয় করে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাদের দুজনকেই। আসলে আমিও অনেক খুশি যে আজকে আপনাদের সাথে একটু কথা বলার সুযোগ হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ। তো ডক্টর গালিব, আমরা জানতে চাই, আপনি কেমিস্ট্রি থেকে পিএইচডি করার সিদ্ধান্ত নিয়েছেন, ঠিক আছে, কিন্তু তার আগে আপনি কেমিস্ট্রি জার্নিটাই কিভাবে শুরু করলেন? আপনার কি মানে আফটার এইচএসসি আপনার কি ইচ্ছা ছিল যে আপনি কেমিস্ট্রিতে পড়বেন, নাকি মানে এটা হুট করে হয়ে যাওয়া, যেটা সবার সাথেই হয়েছে বা হয় আর কি আমাদের সাথে, তারপরে হচ্ছে কেমিস্ট্রির সাথে ভালোবাসা? তো আপনার সাথে কোনটা হয়েছে একটু জানতে চাই। অনেস্টলি আমি যখন ইন্টার পাস করি তখন আমার মেইন টার্গেট ছিল হচ্ছে মেডিকেল অ্যাডমিশন নেওয়া। তো আমি ওটার জন্য ট্রাই করি, কিন্তু পরপর 2বার মেডিকেলে চান্স হয় নাই। তখন তো ইউনিভার্সিটি গুলোতে ট্রাই করতেছিলাম। আমার মনে হয় যে আমি সেকেন্ড বার মানে দ্বিতীয় বার প্রথম অ্যাপ্লাই করি, মানে প্রথম অ্যাডমিশন ছিল চিটাগং ইউনিভার্সিটি, এবং তখনই যখন মেধাক্রমে আসি ইউনিভার্সিটি ইন্টারভিউ ওই ভাইবা দিতে যাই সাবজেক্ট নেওয়ার জন্য, আমি কেমিস্ট্রি পাই এবং সেখান থেকেই মূলত আমার কেমিস্ট্রিতে আসা। আহ অন্য হয়তো আরো অন্য সায়েন্সের সাবজেক্ট গুলো পড়তে পারতাম, কিন্তু যখন ইঞ্জিনিয়ারিং অথবা মেডিকেলে চান্স হয় নাই তখন আমি মনে করছিলাম সায়েন্সের পিওর বেসিক সাবজেক্ট গুলোর মধ্যে কেমিস্ট্রি হয়তো খুবই গুরুত্বপূর্ণ, এবং অ্যাটলিস্ট আমাদের দেশের পার্সপেক্টিভে আমি কিছু সিনিয়রদের সাথে কথা বলেছিলাম এবং তারা বলেছিলেন যে পিওর সাবজেক্ট গুলোর মধ্যে কেমিস্ট্রি হবে একটা বেস্ট চয়েস আর কি আমাদের দেশে পড়ার জন্য। তো এইভাবেই মূলত আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে আমার যাত্রা শুরু। আহ আর আমি তো ব্যাচেলর করছিলাম ওখান থেকেই, পরবর্তীতে মাস্টার্সের জন্য ফিনল্যান্ডে আসি। ডক্টর গালিব, আমরা আপনার কাছ থেকে আপনার ফিনল্যান্ডের জার্নি কিংবা পিএইচডি জার্নি কিংবা পরবর্তীতে আরও গবেষণা এসব নিয়ে আমরা পরবর্তীতে জানতে চাইবো। কিন্তু তার আগে আমরা আরেকটু ক্যাম্পাসে থাকতে চাচ্ছি। ক্যাম্পাসে আপনার যদি কোনো বিশেষ ঘটনা কিংবা কোনো টিচারকে নিয়ে কিছু বলতে চান, বা কোনো বিশেষ ঘটনা আপনার যদি থেকে থাকে মনে থাকে এখন আমাদের সাথে শেয়ার করতে পারেন। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। কারণ হচ্ছে আমি বলবো আমার জীবনের সব থেকে মানে
মধুর সময় যেটা বলে সেটা কাটছে আমাদের ইউনিভার্সিটি ব্যাচেলর লাইফে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি বিশেষ করে রসায়ন বিভাগে ভর্তি হয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। আমার ডিপার্টমেন্টের সবথেকে পছন্দের যে স্যার ছিল তিনি হচ্ছেন ডক্টর শামীমা ম্যাডাম, ফিজিক্যাল কেমিস্ট্রি। তো মূলত আমি কিন্তু এখনো ফিজিক্যাল কেমিস্ট্রিতেই কাইন্ড অফ আছি, এবং শামীম ম্যাডামের যে লেকচার গুলো কোয়ান্টাম মেকানিক্সে, এগুলো আমার মনে হয় যে আমি এখনো এই 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 ইকুয়েশন গুলো এবং এগুলো আমরা হয়তো তখনও গুরুত্ব বুঝি নাই, কিন্তু আমার এখন যখন স্টুডেন্টকে আমি পড়াই অথবা আমি যখন লেকচার দিই অথবা আমরা যখন অ্যাপ্লিকেশনে চিন্তা করি আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি, সবসময় এইগুলো মানে উঠে আসে যে আমি মনে হয় যে এই তো আমাদের শামীমা ম্যাডাম এটা ড্র করছিল, তো মানে বেসিক জিনিসটা যেটা যেখান থেকে মানে আসলে ফর এক্সাম্পল কোয়ান্টাম মেকানিক্স এর এভরিথিং স্টার্ট শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে। তো এগুলো ম্যাডাম সবসময় বোর্ডে বিশেষ করে শ্রোডিঙ্গার ইকুয়েশন লিখে এটাকে ডিরাইভ করতো এবং সলভ করতো, এবং ম্যাডাম ইকুয়েশন 20-25 পর্যন্ত চলে যেত সলভ করতে করতে। বিভিন্ন আমাদের ডিপার্টমেন্টে আরো কিছু ভালো টিচার ছিল যার কারণে আমি আমার রসায়নটা ভালো মতো শিখতে পারছিলাম, যেমন জহুর স্যার। বিশেষ করে ওনার এনএমআর এর যে লেকচার গুলো আমার এখনো মাথায় ভাসে, এবং আমি এখানে বাইরে আসার পর যে এনএমআর এর যে কোর্স গুলো করছিলাম আমার মানে নিলে মনে হতো না বেসিক জিনিস তো স্যার আমাদের শিখাইছে, তো যেগুলো হুম। মানে এগুলো দেখা যাচ্ছে এনএমআর পরীক্ষা দিলে দেখা যাচ্ছে ভালো করতাম, 5-এ 5 পেতাম এখানে, কারণ ওই বেসিকটা মনে হয় স্ট্রং ছিল আর কি স্যারের কাছে। মাস স্পেক্ট্রোমিটারে যেমন আহ আমাদের জার্নাল স্যার পড়াতো। তো আমার মনে হয় কোয়ান্টাম কেমিস্ট্রির সবগুলো টিচারই আমার কাছে সব থেকে মানে ভালো লাগতো। থ্যাংক ইউ গালিব ভাই। আসলে আমরা গত পর্বে আমাদের একজন অতিথিকে নিয়ে আসছিলাম, আরজু, আপনি অবশ্যই চিনবেন। তো উনি বলেছিলেন যে ফিজিক্যাল কেমিস্ট্রিটা ওনার কাছে খুব একটু কঠিন লাগে। কারণ হচ্ছে মানে এখানে অনেক বেশি ইকুয়েশন, অনেক বেশি মাত্রায় ডিপে ঢুকতে হয়। মাঝে মাঝে এগুলোর আসলে যেহেতু ল্যাবে করতে গেলে খুব ডিফিকাল্ট লাগে, সেই কারণে ফিজিক্যাল কেমিস্ট্রিটা আমাদের কাছে ডিফিকাল্ট লাগতো আর কি। মানে রেদার দেন আপনার অর্গানিক অথবা ইনঅর্গানিক। আপনি এখন ফিজিক্যাল কেমিস্ট্রিকে কেমন পাচ্ছেন? প্লাস হচ্ছে আপনি কি কোনো স্যার ম্যাডামকে চিন্তা করে আপনার বর্তমানে টিচার প্রফেশনকে সাজিয়েছেন? মানে চট্টগ্রাম ইউনিভার্সিটির কোনো স্যার ম্যাডামকে, যেমন আপনি বললেন শামীম ম্যাডাম, আপনি কি ওনাকে ফলো করেন আপনার টিচিং প্রফেশনে যে হ্যাঁ, আমি আমি ম্যাডামের মতো আমি পড়াতে চাই বা ওই আমাদের স্যারের মতো পড়াতে চাই? আসলে আমাদের ইউনিভার্সিটিতে মানে গতানুগতিক যে পড়ানোর নিয়ম যে আগে যেমন ছিল, আমাদের সময়ও হয়তো বা কেউ প্রেজেন্টেশন এগুলো ইউজ করতো না, হয়তো বা এক দুজন স্যার ছাড়া সবাই কিন্তু ব্ল্যাকবোর্ডে সাধারণত ইকুয়েশন গুলো ডিরাইভ করতো। তো বাইরে এখন আমাদের এখানে ক্ষেত্রে যেটা হয় এটা একটু ডিফারেন্ট, এগুলোর অ্যাপ্লিকেশনটাই মেইন আসে। যেমন এখানে স্টুডেন্টরা করে কি এই ইকুয়েশন গুলো ওদেরকে দেওয়া হয় যে প্রোগ্রামিং করে একটা মানে প্রোগ্রামিং করতে আর কি। মেইনলি ওদেরকে বলা হয় যেমন তুমি শ্রোডিঙ্গার ইকুয়েশন তা তুমি একটা প্রোগ্রাম লেখো যেটা দিয়ে এটাকে লেটস সে বাউন্ডারি কন্ডিশন সলভ করবে। এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এখানে করা হয়, এগুলো সব কোডিং এর মাধ্যমে আর কি। তো এই জিনিসটা হয়তো আমাদের ডিপার্টমেন্টে ছিল না আসলে, এই কারণে আমরা এনজয় করতাম না বিষয়টা, এটা প্র্যাকটিক্যাল ইউজটা বুঝতাম না, আমরা খালি হাতে কলমে এটা সবসময় ডিরাইভ করতাম। তো এই জন্য যেমন কারণ হচ্ছে যেমন আমরা কেমিস্ট্রিতে যেটা ইউজ করি না স্পেকট্রোস্কোপিক এভরিথিং কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি, মানে এর ব্যাকগ্রাউন্ড ফিজিক্যাল কেমিস্ট্রি মানে কোয়ান্টাম কেমিস্ট্রি থেকে আসতেছে। যে আপনাদের আমার জানি আপনারা ফার্মাতে জব করেন, ফার্মার কিন্তু যে ধরনের মেশিন গুলো আপনারা ইউজ করেন এভরিথিং কিন্তু ব্যাকগ্রাউন্ডে স্পেকট্রোস্কোপি কাজ করতেছে, আর স্পেকট্রোস্কোপির মূলও কিন্তু হচ্ছে এভরিথিং ফিজিক্যাল এবং কোয়ান্টাম কেমিস্ট্রি আর কি। থ্যাংক ইউ গালিব, ডক্টর গালিব। আচ্ছা, আপনার কাছ থেকে একটা বিষয় আমার এখন মাথায় ঘুরছে জানার জন্যে। সেটা হচ্ছে আপনি বলেছিলেন যে আপনি মাস্টার্স করার জন্য ফিনল্যান্ডে গিয়েছিলেন। তো আপনি কি আসলে তখন শুধু মাস্টার্স মাথায় রেখে গিয়েছিলেন নাকি পিএইচডি করবেন, ওখানে আপনি পোস্টডক করবেন, এসব প্ল্যানগুলো ছিল কিনা? না আসলে আমি যখন প্রথমে ফিনল্যান্ডে আসি তখন আমার পিএইচডি করার তেমন ইচ্ছা ছিল না। তো আমার আমি বাংলাদেশে থাকতে আমার যে জিনিসটা ছিল, আমি একটু ভ্রমণ পিপাসু লোক ছিলাম, আমি এদিক ওদিক ঘুরতে পছন্দ করতাম। তো আমার মেইন শখ ছিল যে বাইরে এসে আমি ঘোরাফেরা করব এবং সেটার জন্য যা দরকার সেটা। তো যখন আসলাম মানে আসার এখানে সুযোগ হলো ফিনল্যান্ডে, তখন আমার মেইন টার্গেট ছিল মাস্টার্সে আসা। তো পিএইচডিটা পরবর্তীতে চলে আমি আসছে ফ্লোতে। এটা চলে আসছে আর কি ফ্লোতে। মানে আপনি এনজয় করতেছিলেন, মনে করলেন যে না এটা এর পরের ধাপে যাওয়া যায়, বা আপনি না বিষয়টা বিষয়টা হচ্ছে যে আমি যখন মাস্টার্স প্রথমের দিকে ছিলাম তখনও আমি পিএইচডির কথা চিন্তা করি নাই। কারণ প্রথম যখন এখানে আসি কোর্স গুলো স্বাভাবিকভাবে প্রথমে যখন আপনি নতুন একটা কান্ট্রিতে যাবেন, নতুন এডুকেশন সিস্টেমে যাবেন, তখন একটু ডিফিকাল্ট লাগবেই। তো প্রথমের দিকে মনে হয় মাস্টার্সে মনে হয় না কমপ্লিট করতে পারবো, কিন্তু পরবর্তীতে যখন 1-2 মাস চলে গেল তখন দেখলাম না বেশ ভালো করতেছি মাস্টার্সে। এবং পিএইচডি করার মোটিভেশনটা মেইনলি আসে যখন আমি থিসিস শুরু করি আর কি। এবং থিসিসের বলতে গেলে থিসিসের শেষ পর্যায়ে আর কি। আর থিসিস যখন শুরু করলাম তখন আমি বেশ এনজয় করতেছিলাম আমার রিসার্চটা। আমরা থিসিসটা ছিল হচ্ছে ম্যাটেরিয়ালস মডেলিং আর কি। তো আমরা ডিফারেন্ট কম্পিউটেশনাল টুলস গুলো ইউজ করে বিশেষ করে পলিমার মানে পলিমার মলিকুলস গুলো মডেল করতাম আর কি।
মডেল করে ওইটার অ্যাক্টিভ সাইট গুলো বের করতাম, যেগুলো হচ্ছে ফার্দার পলিমারাইজেশন গ্রোথের জন্য ইম্পর্টেন্ট আর কি। তো আমার মাস্টার্স থিসিসটা হচ্ছে আমি যখন করি বেশ ভালোভাবেই সম্পূর্ণ করি, এবং খুব ভালো একটা জার্নালে পাবলিশ করা হয় আর কি। তো তখন আমার মনে হলো যে না, আমি মনে হয় পিএইচডি করতে পারবো এখন। মানে আনটিল দ্যাট পয়েন্ট আমার মনে হয়েছিল যে না, আমি পিএইচডির দিকে যাব না। আর পিএইচডি তে আরো কন্টিনিউ করার আরো একটা ইম্পর্টেন্ট কারণ ছিল যে হচ্ছে আমি যখন মাস্টার শেষ করি তখন র্যান্ডম জবের জন্য অ্যাপ্লাই করতেছিলাম। আর ফিনল্যান্ডে হচ্ছে পিএইচডিটা কিন্তু একটা জব আর কি। এগুলো মানে লেটস সে জব সাইট গুলোতে চলে আসে যে এখানে এই ইউনিভার্সিটিতে পিএইচডি তে ভ্যাকেন্ট পজিশন আছে, এখানে পিএইচডি এই ইউনিভার্সিটিতে ভ্যাকেন্ট পজিশন গুলো আছে। তো আমি তখন কোম্পানির জবের সাথে 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 পিএইচডি জবে অ্যাপ্লাই করতেছিলাম। এবং আহ, যেই পজিশনটা আমি পিএইচডি তে পাই হেলসিংকি ইউনিভার্সিটি, তো এটা ভেরি ক্লোজ রিলেটেড ছিল আমার মাস্টার থিসিসের সাথে। আর পরে দেখলাম যে আমি যদি ইন্ডাস্ট্রিতে যাই, মোটামুটি যে ধরনের স্যালারি পাবো পিএইচডি তে সুযোগ সুবিধা অ্যাটলিস্ট ফিনল্যান্ডে আরো বেশ বেটার ছিল আর কি। আহ, তো এই তো এইভাবে পিএইচডি তে আসলাম। আর ওই যে বললাম যে মাস্টার্স থিসিস অবস্থায় আমার একটু রিসার্চের প্রতি একটু আকর্ষণ আসছে, কারণ আমি এটা যেহেতু আমার রিসার্চ কাজটা পাবলিশ করতে পারছিলাম, তো আমার মনে হয়েছিল যে না, আমি মনে হয় পিএইচডি করলে আর একটু ফার্দার গ্রো করতে পারবো নিজেকে, অ্যাটলিস্ট ইন টার্মস অফ রিসার্চে। আমার একটা আমার একটা কোয়েশ্চেন ছিল যেটা আমি আসলে আরো পরে করতে চেয়েছিলাম, কিন্তু এখন আপনার কথায় প্রশ্নটা আমার আগেই করতে হচ্ছে। তো প্রশ্নটা ছিল অরিজিনালি এরকম যে আপনি প্রচুর ভ্রমণ করেন, অনেক ট্যুর করেন, প্রায় ওয়ার্ল্ডের অনেক দেশ আপনি অলরেডি কভার করে ফেলেছেন। তো এইটা এবং এত এত গবেষণা এত কিছু কিভাবে সামনে, এটা ছিল অরিজিনাল কোয়েশ্চেন। কিন্তু এখন আমার কোয়েশ্চেন হচ্ছে যে আপনি আগে থেকেই আপনি ট্যুর করবেন এসব আপনার মাথায় আছে, আপনি বিভিন্ন হ্যাঁ। জায়গায় যাবেন। তো সেইটা মাথায় রেখেও আপনি আবার এত গবেষণা এত পড়াশোনা করবেন, এই দুইটা না আপনি না, এত আসলে আমি কঠিন আমি সিদ্ধান্ত আমি আসলে যখন কিভাবে নিলেন? না না, আমি যখন আসলে বাইরে এসে দেখি বিষয়টা ওই আমরা যেভাবে চিন্তা করি যে আমরা মনে হয় গবেষণা করলে টাইম পাবো না অথবা বাইরে ঘোরাঘুরির জন্য, কিন্তু আমি যখন আমি যখন শুরু করি, আমি মাস্টার্স করি, তখন আমরা দেখলাম যে ডিপার্টমেন্টের পিএইচডি স্টুডেন্ট গুলো ডিফারেন্ট কনফারেন্সে যাচ্ছে, বছরে 2-3 বার সুযোগ পাচ্ছে, ইউনিভার্সিটি টাকায় কেউ আমেরিকা যাচ্ছে, কেউ অস্ট্রেলিয়া যাচ্ছে, কেউ কানাডা যাচ্ছে, ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাচ্ছে। তো তখনও একটা নিজের মধ্যে একটা হতো যে আমি মনে হয় পিএইচডি করলে দেখা যাচ্ছে যে আমার ভ্রমণের একটা সুযোগ থাকবে আর কি, লেটস সে ইউনিভার্সিটি ওয়াও! খরচে। তো পড়াশোনার সাথে সাথে আমি যদি আহ, আহ, বিশ্বটাও এক্সপ্লোর করতে পারি, তো সেটা খারাপ কি? Right. হ্যাঁ, এই তো। হ্যাঁ, গালিব ভাই আসলেই মানে আপনার গল্প তো মানে শুনতে আমাদের কাছে খুব মনোমুগ্ধকর লাগছে। কিন্তু মানে আমরা যেহেতু আসলে আমাদের পুরো হচ্ছে মানে ক্যারিয়ার ভিত্তিক, মানে আমাদের যারা ছোট ভাই বোনরা আছে তাদেরকে এনকারেজ করা থ্রু আউট দ্য গল্প বা থ্রু আউট দ্য স্টোরি। সো আপনার স্টোরিটায় আপনি কোন সময় ট্রিগার হলেন যে না আমি বাইরে চেষ্টা করবো? আপনি বলছেন যে আপনি দেশেও কিছু র্যান্ডম ইন্ডাস্ট্রিতে কাজ করছিলেন, বাট আপনার মাথায় কখন আসলো যে না বাইরে যাওয়াটা ট্রাই করি? মানে এই জিনিসটা জাস্ট জেনেই আমরা আপনার একেবারে বাইরের জীবনেই ঢুকে যাবো, আমরা আমি ক্যাম্পাস লাইফে ভাবছি। হ্যাঁ হ্যাঁ আহ, ধন্যবাদ তাই ভাই। আমি আসলে যখন অনার্সে থার্ড ইয়ারে থাকি, তখন থেকেই এই বাইরে আসার আহ, চিন্তাটা আমার মাথায় আসে। এবং আমার কেন যেন মনে হচ্ছিল আমি এমন একটা সাবজেক্টে রিসার্চ করতেছি, এটা কাইন্ড অফ রিসার্চ বেসড আর কি। তো মনে হয় আর কেমিস্ট্রি পার্সপেক্টিভে আমাদের দেশের তুলনায় হয়তো বাইরে গেলে একটু অপরচুনিটিটা বেশি থাকবে আর কি, মানে পড়াশোনার জন্য। আর ওই যে আমি বলছিলাম যে আমি ঘুরতে পছন্দ করি, এট দ্য সেম টাইমে বাইরে গেলে হয়তো বা আমি আমার দুইটা মানে দুই দিকটা আমি কভার করতে পারবো। তো ওই থার্ড ইয়ার থেকে আমার মাথায় ঢোকে যে না, আমার বাইরে যেতে হবে পড়াশোনার জন্য, আর বিশেষ করে হায়ার স্টাডির জন্য। তো তখন তখন থেকেই মূলত বিভিন্ন গ্রুপ, বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট গুলো মানে খুঁজতাম আর কি, যে কোথায় স্কলারশিপের সুযোগ আছে, আহ, বিশেষ করে আমাদের মাস্টার্স প্রোগ্রাম গুলোর জন্য আর কি। মানে মূল যে জিনিসটা আমি বুঝলাম যে সবসময় একটা তৃষ্ণা অনুভব করা যে বেটার কিছু করা, কিছু সার্চিং এ রাখা, বড় ভাইদের সাথে একটু কমিউনিকেশন রাখা, এবং হুম, হুম। সবসময় মানে মানে যে জায়গাতে আমাদের মানে সুযোগ আছে সেই জায়গাতে একটু ডিগ ডাউন করা। তো হ্যাঁ হ্যাঁ, না, না, সেটাই। সেটা করে আপনি যখন প্রথম চান্স মানে আপনি কি কয়েকটা কাপল অফ ইয়ে করেছিলেন, মানে র্যান্ডম অ্যাপ্লাই করেছিলেন নাকি প্রথম না, আমি শুটেই আপনার আসলে গোল হয়ে আমার গেছে? আমার জার্নিতে আমার মানে বাইরে আসার জার্নিটা যেভাবে শুরু হয়েছিল, তো আমি ওইভাবে ওই যে বললাম না, আমি বিভিন্ন গ্রুপ, বিভিন্ন হায়ার স্টাডি অ্যাব্রোডের যে বিভিন্ন ফেসবুক গ্রুপ গুলো ছিল, এগুলো কিছুটা ছিল, কয়েকটা ছিল ইউরোপ বেসড, কয়েকটা ছিল আমেরিকা বেসড, কয়েকটা ছিল অস্ট্রেলিয়া বেসড। তো আমি ওই গ্রুপগুলোতে অনেক সময় প্রশ্ন করতাম যে আসলে আমি বাইরে মাস্টার্স করতে যেতে চাই,
সেক্ষেত্রে মানে কোন দেশে এবং লেটস সে ফুল ফান্ডিং নিয়ে যেতে পারবো। এবং আমি তো সে সময় বলতাম যে আমি তো সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, হয়তো বা মানে নিজের পকেট থেকে টাকা খরচ করে বাইরে যাওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। আমরা আমরা সাধারণত স্কলারশিপ হলেই যেতে পারবো। তো তখন আমার মনে হচ্ছে এক ভাই আহ, আহ, ফিনল্যান্ডে উনি পিএইচডি করতো তখন। উনি আমার এরকম একটা পোস্টে উনি রিপ্লাই দিছিল যে যে আপনি ইচ্ছা করলে আমাদের এই ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারেন। এই ডিপার্টমেন্টের মাস্টার্স স্টুডেন্টদেরকে ওরা সাধারণত আহ, আপনার টিউশন ফিস, আমি যখন ফিনল্যান্ডে আছি তখন কিন্তু টিউশন ফিস ছিল না। তো টিউশন ফিসটা তো অফ থাকবে, প্লাস হচ্ছে এই লিভিং কস্ট প্রোভাইড করে আর কি। মানে ফুল আপনার লিভিং এক্সপেন্সেস যেটা হয় পুরোটাই ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করে। তো ভাইয়ের কথা আমি তখন বিশেষ করে অনুপ্রাণিত হয়ে কিন্তু আমি আহ, মানে আমি টার্গেট করছিলাম আমি যখন গ্রাজুয়েশন আমি শেষ করব তখন আমি এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করব। তো তখন ওইটা ছিল থার্ড ইয়ারের কথা আর কি। আমি মানে এটা আমার মাথায় ঢুকছে থার্ড ইয়ার থেকে, মানে ওই কমিউনিকেশনটা ছিল। তো ফোর্থ ইয়ারে এসে দেখলাম যে আমাদের কিছু সময় মানে ইউনিভার্সিটিতে সাধারণত স্বাভাবিকভাবে আমরা জানি যে আমাদের পরীক্ষা অনেক সময় পিছাই যায়। তো ওই সময় বিভিন্ন কারণে আমাদের এক্সামটা শেষ হতে একটু সময় লাগতেছিল ফোর্থ ইয়ারটা। তো আমার মনে হচ্ছিল আমি মনে হয় এই সেশনটা ধরতে পারবো না। যে যে সেশনটাকে আমি আগে থেকে ওই যে ভাইয়ের কমেন্টে মানে ওনার আমি অনুপ্রাণিত হয়ে আমি টার্গেট করে রাখছিলাম যে ইউনিভার্সিটি, যে ফিনল্যান্ডের ইউনিভার্সিটিতে এই সাবজেক্টটাতে অ্যাপ্লাই করবো। এবং আমার আরো বেশ কয়েকটা সাবজেক্ট আমি ওইভাবে শর্ট লিস্টেড করছিলাম আর কি ওই সময়। তো বলে রাখা ভালো ওই সময় ইউএসএ তে জিআরই চাইতো, তো ইউএসএ টাকে আগে বাদ রাখছিলাম ওই সময়, কারণ যে ইউএসএ যদি যাই পরপর যাবে মানে এত অ্যাডভান্স যেতে দরকার পারবো নেই। না, কারণ ওই সময় আমার জিআরই প্রিপারেশন ছিল না, ফিনল্যান্ডে শুধুমাত্র আইএলটিএস লাগতো। তো তখন ওই আমি যখন অ্যাপ্লাই করি তখন এমন একটা সময়ে মানে ওই ইউনিভার্সিটির ডেডলাইনটা ছিল যে আমি যদি অ্যাপ্লাই করি আমাকে হচ্ছে ফোর্থ ইয়ার পরীক্ষার আগে অ্যাপ্লাই করতে হবে। মানে রেজাল্ট শেষ পর্যন্ত অপেক্ষা করতে হলে আমি ওই সেমিস্টারটা মিস করবো আর কি। তখন আমি ইউনিভার্সিটির ওয়েবসাইটে বুঝতেছিলাম যে আমি কি আসলে লেটস সে গ্রাজুয়েশনের শেষে অ্যাপ্লাই করার কোনো সুযোগ থাকবে কিনা। তখন দেখলাম ইউনিভার্সিটির ওয়েবসাইটে লেখা আছে যে ইয়েস, কেউ যদি মানে লিখিতভাবে বলতে পারে যে নেক্সট সেমিস্টার যখন ক্লাস শুরু হবে, ক্লাস শুরু হওয়ার আগ দিয়ে যদি ডিগ্রিটা শেষ হয় তারা অ্যাপ্লাই করতে পারবে। তো লেটস সে অ্যাপ্লিকেশন পিরিয়ড চলতেছিল ডিসেম্বরে, আমাদের ক্লাস শুরু হবে নেক্সট তারপরের বছরের সেপ্টেম্বরে। আর আমার মনে আছে আমাদের ওই ডিসেম্বরের সময় আমাদের ফাইনাল ইয়ার ফোর্থ ইয়ার পরীক্ষা চলতেছিল আর কি। তো স্বাভাবিকভাবে আমরা উইদিন 6 মান্থস আমরা কিন্তু রেজাল্ট এক্সপেক্ট করি যে। তো তখন আমি ডিপার্টমেন্ট থেকে একটা আমাদের যে তখন চেয়ারম্যান ছিল শামীমা ম্যাডাম, হুম, যত সম্ভব হ্যাঁ শামীমা হ্যাঁ। ম্যাডাম ছিল, আমি ওনার থেকে একটা লিখিত স্টেটমেন্ট নিই যে আমার স্টুডেন্ট এই মানে নেক্সট সেপ্টেম্বরের আগে তার ক্লাসটা শেষ করবে আর কি। কিন্তু হুম, ওখানে আরো একটা যে রিকোয়ারমেন্ট ছিল আইএলটিএস টেস্ট। তো আমি তো ওই যে থার্ড ইয়ার আগে থেকে যেহেতু আমার বাইরে আসার একটা চিন্তা ছিল, তখন আমি আগে থেকেই মোটামুটি আইএলটিএস এর বিভিন্ন অনলাইন ম্যাটেরিয়ালস মডিউলস গুলো দেখতাম, প্র্যাকটিস করতাম। আর আমি পার্সোনালি আবার ডেইলি স্টার পত্রিকাটাও নিতাম ভাষায়। তো ইংলিশটা একটু চর্চা করতাম যাতে করে আমার টার্গেট ছিল যে যেহেতু বাইরে যাব হয়তো বা আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আইএলটিএস দিয়ে দিব। তো আমি কিন্তু যখন আমার ফাইন ফোর্থ ইয়ার পরীক্ষা চলে ওই এট দ্য সেম টাইমে মাঝখানে একটা গ্যাপ ছিল পরীক্ষার মাঝখানে 10 দিন কি 12 দিনের, ওই সময় আমি আইএলটিএস পরীক্ষাটা দিয়ে দিই। এবং কারণ আমার মাথায় একটা ভয় ছিল যে ওই যে আমি যদি একটু লেট করি তাহলে হয়তো এই সেমিস্টারটা আমার মিস যাবে আর কি, হয়তো নেক্সট সেমিস্টারের জন্য আহ, আমাকে আবার ধরতে হবে। এনিওয়ে আমি পরীক্ষা চলা অবস্থায় আমি আইএলটিএস পরীক্ষা দিই এবং আমার যে স্কোর ওখানে লাগবে সেটা আমি পাই। এট দ্য সেম টাইম ডিপার্টমেন্ট থেকে ওই যে ম্যাডামের থেকে স্টেটমেন্ট নেই যে আমার রেজাল্ট এতদিনের মধ্যে হয়ে যাবে। তো আমি তখন ফোর্থ ইয়ার পরীক্ষা চলা অবস্থায় আমার অ্যাপ্লিকেশন প্যাকেজ মানে ফুল প্যাকেজ যেটা আমি ইতে পাঠাই দিই, ফিনল্যান্ডে পাঠাই দিই যে আপ টু থার্ড ইয়ার রেজাল্ট প্লাস মোটিভেশন লেটার, তারপরে কয়েকটা স্যারের রিকমেন্ডেশন লেটার, এই জিনিসগুলো আর কি। আচ্ছা, আপনি তো আপনার জার্নি বলেছেন এবং থার্ড ইয়ার থেকে আপনি শুরু করেছেন এই ব্যাপারে চিন্তা ভাবনা করা, সেটাও বলেছেন। আমি যদি জানতে চাই যে আপনি 1 মিনিটে যদি একটু আমাদের দর্শকদের জন্য বলেন যে সে আসলে কখন থেকে তার এই চিন্তা ভাবনা শুরু করা উচিত যদি সে বাইরে উচ্চতর পড়াশোনা করতে যেতে চায়, এবং কি কি স্টেপ, একদম স্টেপ ওয়াইজ আপনি যদি 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে বলেন, এর একটা গাইডলাইন হয়ে থাকবে আমাদের হ্যাঁ দর্শকদের হ্যাঁ। জন্য। তো আমার মনে হয় কেউ যদি বাইরে আসতে চায় তার মূলত সেকেন্ড ইয়ার থেকেই আহ, এই মাথায় এই চিন্তাটা করা উচিত। এবং সে বাইরে আসতে যেহেতু মেইন আমাদের যে রিকোয়ারমেন্টটা লাগে, আমরা তো ডিগ্রি করতেছি ইউনিভার্সিটিতে, আমাদের মেইন অ্যাডিশনাল যে রিকোয়ারমেন্টটা লাগে সেটা হচ্ছে ইংলিশের যে আইএলটিএস রিকোয়ারমেন্ট, আইএলটিএস টেস্ট আর হচ্ছে কিছুটা রিসার্চ এক্সপিরিয়েন্স। তো আইএলটিএসটা হয়তো বা ফোর্থ ইয়ারে গিয়ে দিলেও হয় কারণ এটার একটা মেয়াদ থাকে। তো
সেকেন্ড ইয়ার থেকে টার্গেট করতে হবে যে আমরা ইংলিশ যেই ল্যাঙ্গুয়েজ টেস্ট এটা ফোর্থ ইয়ার গিয়ে দিব। বাট রিসার্চ এক্সপিরিয়েন্স যে জিনিসটা লাগে সেটা হয়তো বা থার্ড ইয়ার অথবা সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে হবে, কারণ এটা হচ্ছে নিজের সিভির জন্য, এবং যদি আমরা দুই একটা পেপার করতে পারি লেটস সে মাস্টার্স এর আগে অথবা মাস্টার্স করা পর্যায়ে, সেক্ষেত্রে এটা আমাদের জন্য, বিশেষ করে বাইরে আসার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে রিসার্চ এক্সপিরিয়েন্সটা ইন জেনারেল এটা আমাদের লাগবে। থ্যাংক ইউ। সো আপনাকে সেকেন্ড ইয়ার থেকে এই প্ল্যানটা শুরু করতে হবে আর কি বাইরে আসার। যে থার্ড আমি অলরেডি রিসার্চ কিছু বিভিন্ন যে রিসার্চ গ্রুপগুলো আছে তাদের সাথে অলরেডি ইনভলভ হব, এবং আমি ফোর্থ ইয়ারে গিয়ে আমি আইএলটিএস এক্সামটা দেবো, যাতে করে আমি জাস্ট আমার গ্রাজুয়েশন শেষ করার সাথে সাথে বাইরে আমার অ্যাপ্লিকেশনটা পাঠাতে পারি। আচ্ছা গালিব ভাই, আমার জাস্ট হচ্ছে আপনি তো বললেন যে সেকেন্ড ইয়ার থেকে শুরু করা, আমি জাস্ট এমনি বলতে চাচ্ছি যে যারা একটু পরে যেয়ে বুঝতে পারলো যে না তার একটু বাইরে যেতে ইচ্ছা করছে বা তার রিসার্চ করার ইচ্ছা আছে, মানে ধরেন আমাদের মতো বুড়ো বয়সে, মানে নিজেকে বুড়োই বলছি আর কি, এই বয়সে কি যাওয়াটা ঠিক হবে বা এই সময় কি প্ল্যান করা যায়? মানে কেউ বা যদি এটা ডিপেন্ড করবে হচ্ছে আসলে মানে আপনার হচ্ছে আহ, ইসের উপরে, আপনার মানে কতটুকু আপনার স্ট্যামিনা আছে। তো কারণ স্বাভাবিকভাবে আপনি যদি কম বয়সে আসতে পারেন, আমাদের যে পড়াশোনার যে একটা ধৈর্য থাকে, এবং হ্যাঁ পড়াশোনা যেমন বাইরে আমরা জানি যে বাইরে লেখাপড়া বেশ প্রেশার থাকে, এই প্রেশারটা আমি নিতে পারবো, তাহলে আমার মনে হয় সে যে কোনো বয়সে আসতে পারে, এটার জন্য কোনো বয়স নাই। কেউ 40 বছরে পিএইচডি করতে পারে, আমি এমন দেখছি যে 50-60 বছরে পিএইচডি করতেছে, ওনার আপনার স্ট্যামিনা আছে। রিসেন্টলি হ্যাঁ, রিসেন্টলি আমার এক এক্স কলিগ আমেরিকায় গিয়েছেন পিএইচডি করতে। উনি হচ্ছে ওনার জব এক্সপিরিয়েন্স খুব সম্ভবত 16-17 বছর। হুম। তো এখানে আসলে বয়সটা কোনো ব্যাপার না। আমি আগে যে জিনিসগুলো বলতেছিলাম যে যে আমার মতো যেমন না আমি বাইরেই যাবো এই ধরনের যদি চিন্তা থাকে, তাহলে তাকে সেকেন্ড ইয়ার থেকে শুরু করতে হবে। এখন আমার চিন্তা নাই, আমি দেশে সেটেল হব, তো কোনো কারণে আমি দেশে সেটেল হয়েছে, হওয়ার পরে তখন আমার মনে হয়েছে না আমি তো দেশে থাকবো না, আমি এখন বাইরে যাবো, তখন অবশ্যই তখন আপনার সুযোগ থাকে, আপনি তখন অ্যাপ্লাই করতে পারবেন। বাট ওই যে আপনার একটু রিসার্চ এক্সপিরিয়েন্স যে জিনিসটা লাগে, আপনি ল্যাঙ্গুয়েজ টেস্ট তো যে কোনো সময় আপনি দিতে পারবেন আপনার লাইফে, ওটা সমস্যা না। বাট রিসার্চ এক্সপিরিয়েন্স যে জিনিসটা লাগবে সেটা হয়তো বা আপনি তখন আর কাভার করতে পারবেন না, কারণ ইউনিভার্সিটিতে থাকতে যেমন বিভিন্ন পেপার করার সুযোগ থাকে, বিভিন্ন স্যারদের সাথে কাজ করে মাস্টার্স থিসিসে অথবা বিভিন্ন রিসার্চ প্রজেক্টে ব্যাচেলর থেকে। তো সেক্ষেত্রে যে জিনিসটা হবে, আপনার যদি ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকে এবং ওইভাবে যদি আপনি অ্যাপ্লিকেশন প্যাকেজে লিখতে পারেন যে না আমি লং টার্ম আমি ইন্ডাস্ট্রিতে আছি, এবং আমি এই ধরনের সাধারণত যে জিনিস মানে ইনস্ট্রুমেন্টাল যে জিনিসগুলো সম্পর্কে আমার ভালো আইডিয়া আছে এবং ভালো অভিজ্ঞতা আছে, ওইটা যদি আপনি আহ, আমরা জানি যে বাইরে আসতে হলে আমাদেরকে একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হয় আর কি সবাইকে। ওইটা ওইটাতে যদি আপনি এটা রিসার্চ এক্সপিরিয়েন্সের জায়গায় আপনার কাজের এক্সপিরিয়েন্সটা উল্লেখ করে দিতে পারেন, আমার মনে হয় ওইটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। এবং নাইস। আপনি তো হ্যাঁ আপনি তো একটা ইন্ডাস্ট্রিতে আছেন, তো এখন ইন্ডাস্ট্রিতে থাকা অবস্থায় ওখান থেকে আপনি আবার পিএইচডি করতে যাচ্ছেন, তো আই থিঙ্ক এটা মানে সেম অ্যাজ ফ্রেশ গ্রাজুয়েট। নাইস নাইস। অনেক ক্ষেত্রে আহ, অনেক ক্ষেত্রে যে সুবিধাটা হয় আমার এখানে এসে মনে হয়েছে যে আমি যখন বাংলাদেশ থেকে আমি যখন আসি আমার কোনো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নাই, আমি এখানে মাস্টার্স করছি, মাস্টার্স করার পর আমি একজন ফ্রেশ গ্রাজুয়েট, তারপরে আমি পিএইচডি করতেছি, যখনই আপনি ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করবেন ইন্ডাস্ট্রিতে চাইবে যে ইন্ডাস্ট্রি রিলেটেড আপনার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। আমি জানি ফিনল্যান্ডে আমার এর সাথে কয়েকজন সিনিয়র আসছিল, তো ওনারা বাংলাদেশে যেমন একজন বেক্সিমকোতে কিছুদিন চাকরি করছিল, মানে বেশি দিন বলতে 2-3 বছর, এসিআই কয়েকজন ছিল, একজন ছিল এক ভাই ছিল, উনি কিছুদিন এখানে চাকরি করছিল, তো উনারা ওই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে মাস্টার্স করে, মাস্টার্স এর পর ইন্ডাস্ট্রিতে চলে গেছে আবার, কারণ ওই যে জব এক্সপিরিয়েন্স যেটা এটা কিন্তু খুবই মানে আপনার থলে ভারী করবে, আপনি যে দেশে যান না কেন, মানে আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে যখনই যেতে চাবেন পিএইচডির পরে, তখন সবাই আপনার এই জব এক্সপিরিয়েন্সটাই কিন্তু দেখবে। Right. খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কিন্তু যদি একাডেমিয়াতে থাকতে চান ওইটা আবার ডিফারেন্ট জিনিস, তো সেক্ষেত্রে তো আপনার অবশ্যই আহ, মানে যত আর্লি আপনি আসতে পারেন সেটা বেটার, বাট স্টিল মানে আপনি আপনার সুযোগ থাকবে আর কি, যে যে আমি বললাম এখান যে থেকে একটা জিনিস বুঝতে পারলাম, আসলে খুব এই জিনিসটাকে জানতাম না। একটা হচ্ছে যদি সে একাডেমিয়াতেই থাকতে চায় তাহলে তার জন্য আসলে যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ওই লেভেলে সে টার্গেট করে তাহলে তার জন্য রাস্তাটা সহজ হবে। আর যদি হ্যাঁ কেউ হ্যাঁ তার জন্য রাস্তা ইন্ডাস্ট্রিতে যেতে চায় তাহলে সে যদি দেশে অনার্স মাস্টার্স করে একটু ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নিয়ে যেতে পারে তাহলে ওখানে গিয়ে তার ইন্ডাস্ট্রিতে ঢোকাটা হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল জব পাওয়াটা সহজ। একটু ইজি, একটু সহজ হবে আর কি। হুম হুম বাট ফ্রেশ গ্রাজুয়েটদের যে এখানে নেয় না এমন না, অনেকেই হুম হুম দেখা যাচ্ছে মাস্টার্স যে থিসিস করতেছে ওই ওই সময় যে ধরনের ইনস্ট্রুমেন্ট গুলো লাগবে ওই জবের জন্য, সে অলরেডি তার স্কিল সেট গুলো তার মাস্টার্স থিসিস থেকে অলরেডি সেই করছে, এটা অর্জন করছে, মানে তার অভিজ্ঞতা আছে। তো সেক্ষেত্রে কোম্পানি অবশ্যই ফ্রেশ গ্রাজুয়েটদেরও নেয়। যেমন আমাদের আমাদের সাথে আমাদের ব্যাচের শাহজাহান আসছিল,
তো শাহজাহান কিন্তু বাংলাদেশেও তার কোনো জব এক্সপিরিয়েন্স ছিল না, সে মোটামুটি ও অনার্স যখন শেষ করে, মাস্টার যখন শেষ করে, তাকে কিন্তু মাইক্রোসফট ফিনল্যান্ড, ও কিন্তু ফ্রেশ গ্রাজুয়েট হিসেবে মাইক্রোসফট ফিনল্যান্ডের যে ম্যাটেরিয়ালস ল্যাব আছে ওই ল্যাবে সে ঢুকে, এবং সে মোটামুটি এখন বেশ ভালো, মানে ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে বেশ কয়েকটা ইন্ডাস্ট্রি অলরেডি চেঞ্জ করছে এবং সে বেশ ভালো পজিশনে আছে এখন। ডক্টর গালিব, আপনি আপনার যে বক্তব্যটা দিলেন, আমার মনে হয় আমাদের ছোট ভাই বোনরা খুব ভালো ইনসাইট পাবে এবং খুব উদ্বুদ্ধ হবে আপনার একাডেমিয়াতে তাদের ক্যারিয়ারটা করার জন্য। তো আমার যেটা মাথায় আসছে যে আপনি যদি র্যাঙ্কিং করেন ইন্ডাস্ট্রি, একাডেমিয়া, অর আরো যদি আমাদের কিছু সোর্স থাকে, আপনার কাছে কোনটাকে বেটার মনে হয়? মানে খোলাসা করে জাস্ট আপনার মতামতটা দিতে পারেন। ফোকাস অন টু থিংস, যে সম্মান, টাকা। আপনি যদি সম্মানের কথা চিন্তা করেন, এটা তো সাধারণত অবশ্যই একাডেমিয়াতে বেশি সম্মানটা পাওয়া রাইট। যায়, যে না উনি হচ্ছে ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অথবা ইউনিভার্সিটি প্রফেসর। বাট টাকার কথা যদি চিন্তা করেন, এটা আবার ডিপেন্ড করবে কান্ট্রি টু কান্ট্রি আসলে। তো যেমন আমি যে এখন যে ডেনমার্কে আছি, ডেনমার্কে সাধারণত আপনার হচ্ছে একাডেমিয়ার স্যালারিটা অনেক হাই এখানে, রাইট, রাইট। কম্পেয়ার টু ইন্ডাস্ট্রি। মানে আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রি, অন্য অন্য ইন্ডাস্ট্রিতে বলতেছে না, যেমন আইটি ইন্ডাস্ট্রিতে অবশ্যই স্যালারি হাই সারা পৃথিবীতে, ওদের কোনো ফিক্সড ডিজিট নাই, ওটা স্কিলস এর উপর। বাট কেমিক্যাল ইন্ডাস্ট্রি গুলোতে ডেনমার্কে একাডেমিয়াটা বেটার আপনার হচ্ছে ইন্ডাস্ট্রি থেকে। আবার যদি আপনি ইউএস এর কথা চিন্তা করেন, ইউএস এ তো অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে একাডেমিয়াতে থাকতে চায় না, কারণ ওখানে স্যালারিটা একটু কম। একাডেমিয়াতে এই অনেকেই হচ্ছে ইন্ডাস্ট্রিতে চলে যায়, আর একাডেমিয়াতে দেখা যাচ্ছে পজিশন গুলো অনেকটা হচ্ছে আপনার ফিক্সড, মানে পার্মানেন্ট না আর কি। তো এগুলো কন্ট্রাকচুয়াল, একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে আপনার রিনিউ। ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে যে আপনাকে স্যালারি বেশি দিচ্ছে, আবার পার্মানেন্ট পজিশন। তো বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডাস্ট্রিটাই বেটার অপরচুনিটি, মানে ইন টার্মস অফ ইউএসএ। আপনি যখন ফিনল্যান্ডে গেলেন তখন প্রথম ৬ মাসে আপনি আসলে কি, কি চ্যালেঞ্জ ফেস করেছেন? যে চ্যালেঞ্জগুলি আমাদের ছোট ভাই-বোনরা যদি আগে থেকে মাথায় নিয়ে নেয় তাহলে তার জন্য ফেস করাটা সহজ হবে এবং আপনি যেভাবে ফেস করেছেন সেভাবে ফেস করা উচিত নাকি আপনি আগে থেকে জানলে অন্য কোনোভাবে ফেস করতেন যেই জিনিসগুলো? আমার মনে হয় যে প্রথম যেই ধাক্কাটা ছিল আমার বাইরে এসে, সেটা হচ্ছে ওয়েদার। আহ আমি, আপনারা জানেন যে ফিনল্যান্ড হচ্ছে অনেক ঠান্ডার একটা দেশ। আমার হয়তো বা দেশ চয়েসের ক্ষেত্রে মানে আমরা যেমন গরম আবহাওয়ার লোক, আমরা সবসময় গরম আবহাওয়ায় কিন্তু কমফোর্ট ফিল করবো। যখনই ঠান্ডায় ওয়েদারে আসবেন, এটার সাথে একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হবে, দেখা যাচ্ছে যে কিছুটা ডিপ্রেশন আসবে, তার মাথা ব্যথা আসবে, তারপরে হচ্ছে এই জিনিসগুলো, মানে প্রথম চ্যালেঞ্জ ছিল আবহাওয়া। হুম, হুম, হুম। আর দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে আহ নতুন পড়ালেখার পরিবেশের সাথে মানিয়ে নেওয়া। মানিয়ে নাও। আমরা যেইভাবে বাংলাদেশে গতানুগতিক আহ মানে শীট পড়ে লেখাপড়া করছি, অথবা মানে টেক্সট বুক পড়ে, মানে আমরা জানতাম যে প্রশ্ন কি ধরনের হবে, এবং এটার অ্যান্সার যদি আমি ভালো মতো মুখস্থ, অথবা মানে আমি এটা যদি ই করে না পড়তে প্র্যাকটিস পারি, করি। হুম। প্র্যাকটিস না করতে পারি, আমি কিন্তু লিখতে পারবো না। কিন্তু বাহিরে এসে যে জিনিসটা আমার মনে হয়েছে, যেমন আমাদের বেশিরভাগ প্রশ্ন হয়েছিল এমন যে আপনি হচ্ছে যে ইউ ক্যান নট রাইট মোর দ্যান 4 লাইনস, মানে ওয়াও! ফর এ কোয়েশ্চেন, ইয়েস। মানে লেখা থাকতো যে আপনি 4 লাইনের বেশি এই প্রশ্নের অ্যান্সার, মানে কোনো প্রশ্নের অ্যান্সার 4 লাইনের বেশি দিতে পারবেন না। তো মানে রাইট। খুবই প্রিসাইজ, আপনি যদি পারেন আপনার পরীক্ষা আধা ঘন্টা থেকে 40 মিনিটে শেষ। আর যদি না পারেন তাহলে মনে করেন যে চেষ্টা করেও, মানে লাভ নেই। মানে আপনি যদি বেসিক জিনিসগুলো না বোঝেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি পরীক্ষায় পাশ করতে পারতেছেন না। মানে এখানে মুখস্থর অথবা এই ধরনের প্র্যাকটিসের কিছু নাই। মানে আপনি, মেন জিনিস হচ্ছে আপনি কতটা ডিপে জিনিসগুলো আহ মানে বুঝতেছেন, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো এই দুইটাই মেন চ্যালেঞ্জ ছিল, যে একটা হচ্ছে আবহাওয়া, দুইটা হচ্ছে পড়ালেখার সাথে মানিয়ে নেওয়া। আর ফুড কিংবা আপনার স্পিরিচুয়াল লাইফ বা সোশ্যাল লাইফ এসব নিয়ে কোনো ইস্যু ছিল কিনা? আহ, আমরা তো যেহেতু বাঙালি, আমরা সাধারণত আমাদের দেশীয় খাবারগুলো খেতে পছন্দ করি। তো আমার মনে হয় যে ম্যাটেরিয়ালস গুলো, যে কোনো খাবার রান্না করা, এগুলো সব দোকানে পাওয়া যায়, যেমন ভাত, চাল, ডাল অথবা মাংস। এগুলো এগুলো জাস্ট যেমন রেডিমেড যদি কোনো কিছু খেতে চান দোকানে গিয়ে, ইউনিভার্সিটি ক্যাফেতে, ওদের তো দেখা যাচ্ছে প্রথম প্রথম ওগুলো আমরা খেতে পারতাম না। তো আমাদের বাসায় নিজেকে রান্না করতে হতো। তো বাইরে আসার আগে অবশ্যই নিজেকে রান্না শিখে আসা উচিত আমার মনে হয়, কারণ আপনি যদি বাইরের খাবার খেতে না পারেন, তখন অবশ্যই আপনি রান্না নিজেই করে রান্না করে খেতে হবে। কিন্তু হয়তো বা একটা নির্দিষ্ট সময় থাকার পর এখানে দেখা যাচ্ছে যে ওই খাবারের প্রতি আপনি অভ্যস্ত হয়ে যাবেন। তখন যেমন আমি প্রায় আমার প্রথম বছরের পর থেকে আমি কিন্তু সবসময় ইউনিভার্সিটিতে খাইতাম।
আর মানে প্রথমে খেতে পারতাম না, পরে দেখা যায় ওদের খাবারে অভ্যস্ত হয়ে গেলাম। তখন দুপুরের লাঞ্চ আমি সবসময় ইউনিভার্সিটিতেই করতাম। তো দেশ থেকে আসার আগে আমার মনে হয় রান্না শিখে আসা উচিত সবার। আর ২ টা বিষয় ছিল স্পিরিচুয়াল লাইফ, সোশ্যাল লাইফ। আর স্পিরিচুয়াল লাইফ যেটা হচ্ছে, সেটা অবশ্যই আমাদের দেশে আমরা যেমন বেশিরভাগই আমরা মুসলিম, আমরা সবাই ৫ ওয়াক্ত নামাজে অভ্যস্ত। মানে এটলিস্ট যারা আমরা চর্চা করি, সেক্ষেত্রে বাইরে এসে প্রথম ধাক্কাটায় খাওয়া লাগবে। দেখা যাচ্ছে যে আপনি মানে আমাদের দেশে তো অলিতে গলিতে আপনি মসজিদ পাচ্ছেন। এখানে এই জিনিসটা না, দেখা যাচ্ছে যে একটা সিটিতে মানে এটলিস্ট মানে আপনাকে ৩-৪ কিলোমিটার যেতে হচ্ছে কোনো মসজিদে যেতে হলে আপনার বাসা থেকে। মানে মসজিদ আছে সব সিটিতেই। দেখা যাচ্ছে যে আমি যেমন দেখছি যে সিটিতে এখন থাকি, এই সিটিতে মনে হয় 50টা মসজিদ আছে, কিন্তু আপনার বাসার পাশে যদি না হয়, তো অ্যাটলিস্ট ৪ থেকে দেখা যায় ২-৩ কিলোমিটার ড্রাইভ করতে হয়, অথবা গাড়ি না থাকলে আপনাকে তখন আহ, ইতে যেতে হবে, কি বলে, বাইকে করে যেতে হবে, মানে সাইকেলে করে যেতে হবে। আর সাধারণত এখন যেহেতু মুসলিম স্টুডেন্ট বেশি, সব ইউনিভার্সিটিতে একটা প্রেয়ার রুম থাকে। তো আপনি হচ্ছে ইচ্ছা করলে ইউনিভার্সিটিতে ভিতরেও কিন্তু নামাজ পড়তে পারবেন, মানে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা করে প্রেয়ার রুম থাকে। তো মানে নামাজের সমস্যা হবে না, আপনি রিলিজিয়াস জিনিসগুলো প্র্যাকটিস করতে, বাট ওই যে একেবারে দেশের মতো পাবেন না স্বাভাবিক। আমাদের দেশে যেমন অ্যাভেলেবল সায়েন্স ফ্যাকাল্টিতে একটা মসজিদ, বায়োলজিক্যাল হুম, ফ্যাকাল্টিতে একটা হুম, হুম, মসজিদ, হুম, তারপরে হুম। হচ্ছে যে আর্টস ফ্যাকাল্টিতে একটা মসজিদ, এমন রাইট। হবে না। দেখা যাচ্ছে যে ওই আমাদের চাকসুতে একটা নামাজের ঘর আছে, ইউনিভার্সিটি সব স্টুডেন্ট এসে ওখানে গিয়ে নামাজ পড়তে হবে, কাইন্ড হুম অফ এরকম আর কি। সংক্ষেপে একটু যদি বলতেন সেটা হচ্ছে এই ওখানকার হল এবং আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোর হল, খাবার এবং হলের যেই কালচার, যদি হুম। সংক্ষেপে একটু ইনসাইট দেন। বাইরের আসলে ইউনিভার্সিটির আমাদের দেশে যেমন হোস্টেল যেগুলো, এই ধরনের হোস্টেল এখানে আসলে নাই। তো এখানে এগুলো এগুলো হচ্ছে কাইন্ড অফ প্রাইভেট, যেমন আমরা বাসা বাড়িতে যেমন ভাড়া করে থাকি, প্রাইভেট হাউজিং এর মতো স্টুডেন্ট হাউজিং। তো এখানে ডাইনিং এর কোনো সুযোগ নাই, মানে হলগুলোতে। তো আপনাকে নিজেকে খেতে হবে, অথবা কিছু প্রাইভেট ক্যাফেটেরিয়া থাকে। তো সেগুলো হচ্ছে প্রাইভেট, মানে হাউজিং এর সাথে ইনক্লুডেড কিছু না, মানে হাউজিং কোম্পানি থেকে আপনাকে কিছু দিবে না। এগুলো বাইরে দোকানের মতো আর কি। ওখানে গিয়ে আপনাকে মানে আপনার হচ্ছে খেতে হবে। তো তো কাইন্ড অফ আমাদের প্রাইভেট হাউজিং এর মতো আর কি, বাংলাদেশের এখানকার হাউজিং গুলো, স্টুডেন্টরা সবাই প্রাইভেট হাউজিং এ থাকে, বাট ওই এরিয়াতে সবাই জানে যে সবাই স্টুডেন্ট থাকে। ডক্টর গালিব, আসলে আমরা আপনার যে যতটুকু গল্পই শুনলাম, আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি কয়েকটা জিনিসই তুলে আনছেন। এর মধ্যে ওয়েদার নিয়ে তো আসলে আমরা কিছু করতে পারবো না, এটা মানিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আপনি স্পিরিচুয়ালিটির কথা বলছেন, সমাজ ব্যবস্থার কথা বলছেন, সেটা এক এক রকম। তো ওখানে যে আপনার, আমি যদি বলি যে আপনি বলছেন যে স্টাডির প্যাটার্নটাই আলাদা। তো আপনি আমার এই প্রশ্নটা একটু পরে করার কথা, কিন্তু আমি শুরু করে দিলাম যে আপনি সেই সেকেন্ড ইয়ারের গালিবকে যদি কোনো ইনস্ট্রাকশন দিতেন, বা সেই বয়সী কোনো ছোট ভাইকে যদি ইনস্ট্রাকশন দিতেন যে তুমি এই জিনিসগুলো করে আসো, তাহলে তোমার জন্য ভালো হবে। আপনি বলছেন যে ইংলিশে পারদর্শিতা বেসিক, এর বাইরেও আপনি কি কোনো কিছু নিয়ে, এখন তো অনলাইনের যুগ, আমরা অনেক কিছুই হয়তো অনলাইনেও পেয়ে যাচ্ছি, এমন কোনো সাজেশন কি আছে আপনার বর্তমানে ছাত্রদের জন্য যেটা আরেকটু হেল্প করবে? আমি এখন ফিল করি যে আমার মনে হয় যে আমি যদি সেকেন্ড ইয়ারে থাকতে অ্যাটলিস্ট কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতাম। বাইরে আপনি কেমিস্ট্রিতে মাস্টার্স করেন অথবা বেসিক সায়েন্সের যে কোনো সাবজেক্টেই করেন না কেন, প্রোগ্রামিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে যে কোনো ল্যাব এক্সারসাইজ জিনিসগুলো আপনাকে প্রোগ্রামিং করে সলভ করতে হয়, ইনফ্যাক্ট কেমিস্ট্রিতে। তো আমার মনে হয় যে সেকেন্ড ইয়ারে অথবা থার্ড ইয়ারে থাকতে আমি যদি এই স্কিলটা আরো ভালো করে ডেভেলপ করতাম, তাহলে হয়তো বেশ বেটার হতো আর কি। কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সাজেস্ট করছেন, পাইথন অথবা আহ, সি প্লাস প্লাস? সাধারণত আপনার বর্তমানে সব জায়গায় বেশি সব থেকে ইউজ হয় পাইথনটাই, ডাটা অ্যানালাইটিক্স এর ক্ষেত্রে অথবা সাইন্টিফিক কম্পিউটিং ক্ষেত্রে পাইথনটা ইউজ হয় বেশি। তবে অনেকে আর দিয়েও বিশেষ করে ডাটা অ্যানালিটিক্স এর কাজটা শেষ করতে পারে। কিন্তু কারো যদি ওই সাইন্টিফিক কম্পিউটিং এর কোর জিনিসগুলো কিন্তু সাধারণত সি প্লাস প্লাস, সি এবং ফোরটান দিয়ে করা হয় আর কি। হুম তো এখানে আপনি আসলে দেখবেন যে ইউনিভার্সিটিতে ফোরটানের হুম। উপরে আপনার হচ্ছে টিউটোরিয়াল দিচ্ছে যে কিভাবে সাইন্টিফিক প্রোগ্রাম গুলো করবেন, তারপরে সি, সি প্লাস প্লাস। তো এই পাইথন, সি, সি প্লাস প্লাস, ফোরটান, এই 4টা ল্যাঙ্গুয়েজই মূলত খুব গুরুত্বপূর্ণ। আমরা বাংলাদেশি স্টুডেন্টরা তো এগুলোকে ইঞ্জিনিয়ারিং একটা টপিক মনে করি, মানে রসায়ন ডিপার্টমেন্টে আবার সি প্লাস প্লাস পাইথন নিয়ে কথা হচ্ছে। সত্যি এটা একটু মানে চিন্তার বাইরে আর কি। হ্যাঁ, না এগুলো আসলে
আমার সেটা কি আমার আমি ওখানকার ছাত্ররা করে? মানে ওদের আমি জানি না ওদের ওখানে কি এইচএসসি বা ওইটাকে কি বলে। বাট ওখানে কি ওই চর্চাটা না আছে? না হ্যাঁ হ্যাঁ না এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেমন আমাদের এখানে যেটা ছিল সেটা হচ্ছে যে মাস্টার্স লেভেলে সায়েন্টিফিক কম্পিউটিং 1, সায়েন্টিফিক কম্পিউটিং 2, সায়েন্টিফিক কম্পিউটিং 3, সায়েন্টিফিক কম্পিউটিং 4, 5 পর্যন্ত ছিল। তো আপনার লেভেল অনুসারে 1 থেকে শুরু করতে হতো আর কি। তো কোনোটা দেখা যাচ্ছে যে পাইথনে, কোনোটা হচ্ছে ফোরট্রানে, কোনোটা হচ্ছে সি প্লাস প্লাসে, কোনোটা সিতে। তো এখানে সব ইউনিভার্সিটিতে এই কোর্সগুলো থাকে। আচ্ছা। তো যেমন বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে এগুলো আছে, কিন্তু আমাদের বেসিক সায়েন্সে কিন্তু এখনো তেমন আমার মনে হয় না আমাদের ডিপার্টমেন্টে কি চালু করছে কিনা রিসেন্টলি। বাট আমার মনে হয় ফিজিক্স ডিপার্টমেন্টে ওদের হয়তো বা এখন থাকতে পারে। শিখাই। হ্যাঁ হ্যাঁ। তো আর যদি না থাকে আমার মনে হয় আমাদের ডিপার্টমেন্টে এগুলো চালু করা উচিত। মানে আমার মনে আছে আমরা যখন আসি তখন হয়তো বা চালু করতেছিল ওনারা জাস্ট বেসিক এই মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এই কাজগুলো শেখাতো হুম। মানে কম্পিউটার ল্যাবে। বাট প্রোগ্রামিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি না শিখে আসেন আপনাকে শিখতেই হবে এখানে এসে। না তাছাড়া আসলে উপায় নাই। তার মানে আপনি একজন প্রোগ্রামারও বটে এখন। কাইন্ড অফ বলতে পারেন। বাট আমরা অবশ্য ওয়েব ডেভেলপ করি না। বাট এই যে সায়েন্টিফিক কম্পিউটিং করা। হ্যাঁ। হুম। নাইস আসলেই। মানে কেমিস্ট্রি এন্ড প্রোগ্রামিং এর মেলবন্ধন। তাহলে আমাদেরকে কি একটু হুম, হুম। ইনসাইট দিবেন? মানে ছোট্ট করে জিস আরকি যে অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রিটা কি? আপনি মানে এই ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যেও তো হয়তো অনেকগুলো ব্রাঞ্চের মধ্যে অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রিটা পড়ছে। এটাকে হুম। একটু সোজা করে আমাদেরকে ক্যাপসুল করে একটু দিবেন কিনা? যে আমরা একটু বোঝার চেষ্টা করি। অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রি হচ্ছে আমরা যেই অ্যাটমসফিয়ারে বাস করি এটাকে মূলত ট্রপোস্ফিয়ার বলা হয়। তো এই হুম, ট্রপোস্ফিয়ারিক মানে আমার চোখের সামনে আমরা কিন্তু সবসময় ডিফারেন্ট কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। যেমন লেটস সে আমাদের ইন্ডাস্ট্রি অথবা যে ভেহিকলস গুলো আছে এরা কিন্তু সবসময় একটা হচ্ছে ভিওসি প্রডিউস করতেছে, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস। হুম, তারপরে আমাদের যে ট্রিজ আছে যেগুলো এরাও কিন্তু সবসময় ভিওসি প্রডিউস করতেছে, ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস মানে ডিফারেন্ট অর্গানিক কম্পাউন্ডস এগুলো প্রডিউস করতেছে। তো এই কম্পাউন্ড গুলো যখন হচ্ছে মানে কিভাবে অ্যাটমসফিয়ারে বিহেভ করে, তো অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রিতে মূলত এই জিনিসটাই হচ্ছে ডিল করা হয় যে এই কেমিক্যাল এই অর্গানিক্স কম্পাউন্ড গুলো এখানে শুধু যে অর্গানিক কম্পাউন্ড তা না, ইনঅর্গানিক কম্পাউন্ডও থাকতে পারে। তো ডিফারেন্ট কেমিক্যালস গুলো অ্যাটমসফিয়ারে কিভাবে বিহেভ করতেছে এই জিনিসটাই মূলত অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রিতে ডিল করা হয়। এখন কেন ডিল করা হয় কেমন, লেটস সে গ্লোবাল ওয়ার্মিং একটা অনেক বিগ ইস্যু বর্তমান সময়ে, রাইট? আমরা জানি যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবথেকে যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলোকে দায়ী করা হয় তার মধ্যে হচ্ছে মিথেন, CO2 যে জিনিসগুলো আছে এগুলো খুবই জানি যেগুলো গ্লোবাল ওয়ার্মিং এ লেটস সে কন্ট্রিবিউট করে। এখন অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রি থেকে মাধ্যমে আপনি মানে এটা হচ্ছে যে অ্যাটমসফিয়ারের কোন পোরশনটা এই জিনিসগুলো প্রডিউস করতেছে কত পার্সেন্ট, এবং এই কেমিক্যালস গুলো কোন কোন সোর্স থেকে আসতেছে এই জিনিসগুলো নিয়ে মেনলি ডিল করা হয় আর কি। ওকে। তো যেহেতু গ্লোবাল ওয়ার্মিং একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু বর্তমানে আপনার যে প্যারিস এগ্রিমেন্ট আছে যে বাই 2050 ওয়ার্ল্ড এর টেম্পারেচার 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হবে। মানে প্রি ইন্ডাস্ট্রিয়াল যুগ থেকে আহ, আমরা এই যে আমরা যে বিংশ শতাব্দীতে আছি এখন, একবিংশ শতাব্দীতে, এই শতাব্দীর শেষের দিকে এটা একটা এক্সপেক্ট করা হচ্ছে যে গ্লোবাল টেম্পারেচার প্রি ইন্ডাস্ট্রিয়াল যুগ থেকে 2 ডিগ্রি বাড়তে পারে। মানে প্রি ইন্ডাস্ট্রিয়াল যুগ বলতে যখন কোনো ইন্ডাস্ট্রি ছিল না আর কি, অলরেডি লেটস সে এটা মনে হয় এই 1700 সাল 1800 সালের দিকে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে আরকি। হ্যাঁ। হুম, তো এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে কিন্তু পৃথিবীতে অ্যাটমসফিয়ারে তেমন খুবই একটা চেঞ্জ হয় নাই, মানে একেবারে প্রথম দিক থেকেই। তো আমরা কিন্তু নিজেরা এই ইন্ডাস্ট্রি যখন আসছে, গাড়ি যখন আসছে তখন থেকে পরিবেশটাকে নষ্ট করা শুরু করছে। এবং এই যে গ্লোবাল ওয়ার্মিং যে একটা হট টপিক বর্তমানে, তো এই 2 ডিগ্রি কোনোভাবে যদি বেড়ে যায়, হ্যাঁ, বা এই শতাব্দীর শেষের দিকে, তাহলে কিন্তু বিশাল একটা ডিজাস্টার দেখা দেবে পৃথিবীতে। লেটস সে বাংলাদেশের মতো দেশগুলো হয়তো বা পানির নিচে তলায় যেতে পারে, রাইট। মানে সি লেভেল যখন হাই হবে। হাই হয়ে যাবে, আরো যে সমস্ত কোস্টাল এরিয়া গুলো আছে। তো আমরা অ্যাটমসফিয়ারিক কেমিস্ট্রিতে মেইনলি রিসার্চ করে আমরা আইডেন্টিফাই করতেছি যে কোন কোন সোর্স গুলো আসলে মানে
এই ধরনের কেমিক্যালস গুলো প্রডিউস করতেছে, এবং যখন এটা প্রডিউস করার পরে কি কি ধরনের কেমিক্যাল রিয়াকশন হচ্ছে হয়ে এই গ্লোবাল ওয়ার্মিং এ কন্ট্রিবিউট করতেছে। আবার আমার আমার রিসার্চটা যেমন আমরা হচ্ছে এটা কুলিং, মানে কিভাবে অল টেম্পারেচারটা মানে ঠান্ডা করা যায়, লেটস সে কুলিং ইফেক্ট, যেটা অ্যাটমসফিয়ারের কুলিং ইফেক্টটা নিয়ে আমার মেইনলি কাজ করা, মানে কোন কোন কেমিক্যালস গুলো কুলিং ইফেক্টে ভূমিকা রাখে। কন্ট্রিবিউট করে। হ্যাঁ, হুম। তো মেইনলি এটা হচ্ছে বলা হয় অ্যারোসল পার্টিকেলস আর কি। তো এটা, তো আমার রিসার্চটা হচ্ছে মূলত এই মলিকুলার লেভেল আমরা হচ্ছে আহ, এই ডিফারেন্ট এই যে কেমিক্যাল গুলো আমরা এমিট হচ্ছে আপনার পরিবেশে, এগুলো কিভাবে অ্যারোসল পার্টিকেল কন্ট্রিবিউট করে। অ্যারোসল পার্টিকেল হচ্ছে, এটা হচ্ছে সোলার মানে আপনার ক্লাউড ফর্মেশনে সাহায্য করে। ক্লাউড মানে আমরা যে আকাশে দেখতেছি যে ক্লাউড ফর্ম হচ্ছে, তো আহ, এই লেটসে গাছ হচ্ছে আলফা পাইন বিটা পাইন যেমন ডিফারেন্ট মনোটারপিন এমিট করতেছে। এই 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 ধরনের আপনার হচ্ছে কেমিক্যালস গুলো হচ্ছে এই আপনার একটার সাথে আর একটা স্টিক হয়ে মানে ক্লাস্টারিং রিঅ্যাকশনের মাধ্যমে বিগ পার্টিকেল তৈরি করে, এবং এক সময় এগুলো ক্লাউড ফর্ম করে। তো ক্লাউড যখন ফর্ম করে লেটস এটা হচ্ছে সোলার যে রেডিয়েশন আছে এটাকে রিফ্লেক্ট করে। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের কুলিং ইফেক্ট, মানে বডি টেম্পারেচারটা কমাইতে সাহায্য করে। আমার রিসার্চটা মূলত এইদিকে আর কি, যে কিভাবে এই কেমিক্যালস গুলো গ্লোবাল টেম্পারেচারটা কমাতে সাহায্য করে। আমি জাস্ট একটা হুম। সম্পূর্ণ প্রশ্ন করে করতেছি। আপনার কি জাস্ট এই এই রিসার্চটা করছেন যে প্রেজেন্ট সিনারিওটা বোঝার জন্য, নাকি এটার কোনো রেমেডিও আপনারা সাজেস্ট করছেন বা এটা নিয়ে চিন্তা করছেন? আমরা দুইটাই করি। এক হচ্ছে যেমন আহ, আমাদের ডিফারেন্ট ওয়ার্ল্ডের ডিফারেন্ট লোকেশনে কেমিক্যাল আমাদের ক্যাম্পেইন হয়। হুম। যেমন আমাদের ইনস্টিটিউট থেকে রিসেন্টলি মাউন্ট এভারেস্টে একটা ক্যাম্পেইন হয়েছে। তো মাউন্ট এভারেস্টে ওরা মানে মেইনলি এই যে আপনার মাস স্পেক্ট্রোমিটার দিয়ে ওরা হচ্ছে গ্যাস ফেজ কেমিস্ট্রিটা বোঝার চেষ্টা করছে, ওখানে কি কি মানে ওইখানে কি ধরনের কেমিক্যাল গুলো হচ্ছে। কারণ আহ, আমরা জানি যে ওই যে যে মাউন্ট এভারেস্টের বরফ গলে যাচ্ছে আর কি, রাইট। আগে যেভাবে যেটা ছিল গ্লোবাল ওয়ার্মিং এর ফলে। তো আমরা জানার ওইটা চেষ্টা করতেছি যে এখানে কোন কোন কেমিক্যালস গুলো আসলে কি কোন কোন রিয়াকশন গুলো এখানে হচ্ছে আর কি। এরকম এমন আমাদের রিসার্চ ইনস্টিটিউট থেকে যেমন অ্যান্টার্কটিকাতে ক্যাম্পেইন করে এখান থেকে, তারপরে ব্রাজিলে যে আপনার অ্যামাজন রেইন ফরেস্ট আছে এখানে ক্যাম্পেইন করে, তারপরে বড় বড় মেগা সিটি গুলোতে ক্যাম্পেইন করে, চায়না বেইজিং, তারপরে মেক্সিকো সিটি। তো এরা সারা পৃথিবীর কিন্তু অনেক হট স্পট গুলোতে এরা ক্যাম্পেইন করে এই আপনার হচ্ছে এই ওখানকার ডাটাগুলো কালেক্ট করছে। কেমিক্যালস, হ্যাঁ হুম। কেমিক্যাল ডেটা গুলো ওরা কালেক্ট করে। মানে মেইনলি ওরা যে জিনিসটা করে যে ওয়েদারে কোন কোন কেমিক্যালস গুলো মানে ওখানে আছে এইগুলোই ডিটেক্ট করে আর কি মাস স্পেক্ট্রোমিটার দিয়ে। তখন ওই জিনিসগুলো আবার আহ, দেখা যাচ্ছে ওরা ডেটা গুলো হচ্ছে আহ, আমাদেরকে দেয়, আমরা আবার ওগুলো সিমুলেশন করে মলিকুলার লেভেল মেকানিজমটা বের করি। চমৎকার টেকনিক্যাল ডিসকাশন গালিব ভাই। নাইস। আচ্ছা, এইখান থেকে হ্যাঁ, একটু আমি আবার ব্যাকে চলে যাচ্ছি। একটা কোয়েশ্চেন আসছে মাথায়, সেটা হচ্ছে আপনি তো এখন ডেনমার্কে আছেন, আগে ছিলেন ফিনল্যান্ডে। হুম। তো প্রশ্নটা হচ্ছে ফিনল্যান্ড এবং ডেনমার্কের মধ্যে একাডেমিক পরিবেশ বা অন্যান্য পরিবেশের মধ্যে পার্থক্যটা কেমন? আর আরেকটা প্রশ্ন হচ্ছে, কেউ যদি সে ইউরোপে পড়াশোনা করলো কিন্তু সে পরবর্তীতে তার জব বলেন বা আরো নেক্সট ট্রাই করতে চায়, সেটা সে ইউএসএ করতে চাইলো, এই ব্যাপারটা কতটুকু স্মুথ আসলে? আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে দুই দেশের একাডেমিক পরিবেশটা কেমন। তো আমি বলবো যে ফিনল্যান্ড আর ডেনমার্ক আসলে পাশাপাশি দেশ, স্টিল নর্ডিক কান্ট্রি, মানে নর্ডিক যে পাঁচটা দেশ আছে মূলত এদের ওয়েদারও যেমন সব সিমিলার, আপনার কালচারও সিমিলার, আপনার একাডেমিক এনভায়রনমেন্টটা অলমোস্ট সিমিলার। আমি তেমন পার্থক্য বুঝি নাই। তো আর আহ, হয়তোবা আপনার স্যালারির ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে যে যেমন পার্থক্য থাকতে পারে, এক এক দেশের স্যালারি স্ট্রাকচারটা এক এক রকম। আর গবেষণার সুযোগ এই সবগুলো দেশে মোটামুটি সেম, কারণ এরা নর্ডিক দেশ সবগুলোই গবেষণাতে এদের টপ প্রায়োরিটি থাকে, ফান্ডিংটা বেশি থাকে। আর এখান থেকে যদি পিএইচডি অথবা পোস্ট ডক করে এর চেয়ে আপনি অন্য কোথাও মুভ করতে চান আমেরিকাতে, এটা অনেক স্মুথ আর কি। লেটস সে আপনি এখানে পিএইচডি করছেন, পোস্ট ডক করছেন, আপনি এখন আমেরিকাতে কোনো ইউনিভার্সিটির ফ্যাকাল্টি পজিশনে নিতে চান, তো আমার মনে হয় এখানকার ইউনিভার্সিটি গুলো যেহেতু টপ র্যাঙ্কিং, অলমোস্ট সব ইউনিভার্সিটি গুলোই
যেমন আমি যেটা পিএইচডি করছি হেলসিঙ্কি ইউনিভার্সিটিতে টপ 100 ছিল, এখন যেটাতে পোস্ট ডক করতেছি এটাও কিন্তু টপ 100 ইউনিভার্সিটি। আসলে এই নর্ডিক কান্ট্রি গুলো সব ইউনিভার্সিটি গুলো, মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি মানে আপনি ওয়ার্ল্ড টপ 500 এ পাবেন। টপ 500 যেতে থাকবে, তো আপনি যদি ইউএস এর কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন অথবা ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লাই করেন, আমার মনে হয় অনেক স্মুথ ট্রানজিশনটা হবে, ওই ধরনের কোনো আর প্রতিবন্ধকতা সাথে থাকবে যদি না। একটু যোগ করতেন যে আমাদের যারা মুসলিম আছি তাদের অনেকেই মিডল ইস্টে থাকতে চান, পছন্দ করেন, যেটা ম্যাটার অফ হুম। ফ্যাক্ট। তো এই পড়াশোনা শেষ করে সে যদি মিডল ইস্টে যেতে চায়, তাহলে ইউরোপে এতদিন থেকে তার যে একটা লাইফের একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, এটা আসলে ওখানে সে মিট করতে পারবে কিনা, মানে ফিনান্সিয়ালি যদি বলি আর আসলে কি। আহ, বর্তমানে মিডল ইস্টেও রিসার্চ কালচার যেটা, এটা অনেক ভালো। কারণ ওরা বিশেষ করে যেমন সৌদি, কাতার, দুবাই, এরা মানে ওদের অনেক একটা বড় বাজেট আছে রিসার্চে, এবং অনেক ওয়ার্ল্ড ক্লাস রিসার্চ করতেছে। এবং ওখানে গিয়ে আপনি যদি বেশিরভাগ ফ্যাকাল্টিদের দেখেন, আপনি 80% পাবেন ইউরোপ আমেরিকান প্রফেসররাই কিন্তু ওখানকার ফ্যাকাল্টি। তো আমার মনে হয় কেউ যদি ওখানে গিয়ে কাজ করতে চায়, সেক্ষেত্রে ভালো একটা সুযোগ থাকবে। এবং খুবই একটা আবহাওয়া ছাড়া তেমন মানে অ্যাটলিস্ট বর্তমানে অন্য আমার মনে হয় না তেমন একটা ডিফারেন্স আছে বর্তমানে। বরং অনেকেই এখন মিডল ইস্টে যেতে চায়, কারণ হচ্ছে ওখানে স্যালারি বেশি দেয়। মানে ইউরোপ আমেরিকা থেকে নাইস, নাইস। স্যালারিটা মিডল ইস্টে বেশি দেয়। বেশি দেয় বলতে গেলে আসলে বিষয়টা এমন না, যে কারণ ওখানে জিরো ট্যাক্সেশন একটা সিস্টেম আছে। হ্যাঁ, যে আপনি রিগার্ডলেস অফ ইউর স্যালারি আপনি ওখানে কোনো ট্যাক্স পে করেন না। যেমন ডেনমার্কে লেটস সে আমরা প্রায় 40% ট্যাক্স পে করি। আপনি স্যালারি যেটা পান তার 40% কিন্তু ট্যাক্সে চলে যায়। তো আমি সেম স্যালারিটা যদি মিডল ইস্ট থেকে গিয়ে কেউ পায়, তার দেখা যাচ্ছে যে সে কিন্তু বড় একটা অ্যামাউন্ট থাকবে। আপনি 40% কারণ আপনি এখানে দিয়ে দিতেছেন, অবশ্যই আপনি নাগরিক সুবিধা পাচ্ছেন এখানে বিভিন্ন ট্যাক্স দেওয়ার ফলে। তো মিডল ইস্টে ওগুলো কেমন পাবেন এটা আমার জানা নাই, তবে আমি যতদূর জানি যে কেউ যদি ফ্যাকাল্টি হিসেবে যায় তা সে এখন ওখানে হাউজিং একটা সুবিধা পায়, বাচ্চাদের লেখাপড়া, ইউনিভার্সিটি মানে তার ফ্যামিলি মেম্বারদের লেখাপড়ার একটা অপরচুনিটি থাকে। তো কেউ যদি যেতে চায় সেক্ষেত্রে অনেক ভালো অপরচুনিটি আছে, এবং অনেক ক্ষেত্রে বেটার এখান থেকে। তো গালিব ভাই, আপনার কাছে আমার সম্পূরক যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে যে, আমি জানি আপনি ফ্যামিলি সহই আছেন। তো এই যে আপনি বর্তমানে জবই করছেন বা স্টাডি করছেন এবং ফ্যামিলিও সামলাচ্ছেন, এবং আমি জানি, আমি দেখেছি আপনি শখের এক বাগানও করেন, মাছ ধরতে যান সেখানে। মানে খুব নাইস একটা, আমাদের কাছে মনে হয় যে এটাই তো আমরা চাই লাইফে। এইটা আপনি কিভাবে জব লাইফ এন্ড ফ্যামিলি লাইফ কিভাবে মেইনটেইন করছেন ওই জায়গাতে যে? এবং আসলে আমাদের এখানে হচ্ছে, আমি আগে বলছিলাম যে আমাদের এখানকার যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স এটা অনেক ভালো, বিশেষ করে নর্ডিক কান্ট্রি গুলোতে। আমি জানি আমার অনেক ফ্রেন্ড আছে যারা জাপানে পিএইচডি করে, আবার অনেকে আছে কোরিয়াতে আছে আবার। তো ওখানে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটু টাফ এখানে থেকে। দেখা যাচ্ছে ল্যাব থেকে অনেকে বের হয় রাত 8টায় 10টায়, কিন্তু এইখানে সাধারণত যে জিনিসটা যে আপনার 8 আওয়ার্স ওয়ার্কিং ডেজ থাকে পার ডে, যে আপনি যে 8 আওয়ার্স কাজ করবেন, এই 8 ঘন্টার বাইরে সাধারণত কেউ কাজ করেন না। তারপরে কিন্তু আপনার দীর্ঘ একটা সময় থাকে আর কি। তো আপনি তখন আপনি পিএইচডি করেন, পোস্ট ডক করেন, অথবা একাডেমিয়া অন্য প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা পজিশনে থাকেন না কেন, তো এই যে 8 ঘন্টা কাজ ইনক্লুডিং লাঞ্চ, এর বাইরে কিন্তু আপনার অনেক বড় একটা সময় থাকে আর কি। তো আপনি ইচ্ছা করলে ওই সময়টা আপনি ফ্যামিলিকে দিতে পারেন, আপনার শখের জিনিসগুলো, বাগান, অথবা ফ্যামিলি, আপনার ঠিকই। ফ্রেন্ডস থাকলে ওদের সাথে মিট করতে পারেন। আপনি লেটসে সোশ্যাল যে অ্যাক্টিভিটিস গুলো আছে আমাদের, এই ধরনের কাজগুলো করতে পারেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে বাইরে থাকলে তো অবশ্যই বিশেষ করে আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা আছে অনেক ইম্পর্টেন্ট। তো তো আমার মনে হয়েছে যে এই নর্ডিক কান্ট্রি গুলো আমাদের, বিশেষ করে ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, এইগুলো যারা আমি বলছি যে একাডেমিয়াতে থাকে, বিশেষ করে লেটস সে ফর আপনি যদি পিএইচডির কথা চিন্তা করেন, এখানে পিএইচডি তে যে স্যালারিটা দেওয়া হয় ওয়ার্ল্ড এর অন্যান্য দেশ যেগুলো আছে লেটস সে নর্থ আমেরিকা অথবা অস্ট্রেলিয়া, এখানে থেকে অনেক হাই এখানকার স্যালারিটা। মানে তো সেই তো আপনি ইচ্ছা করলে অনেক ভালো একটা লাইফ এখানে আপনি মেনটেন করতে পারবেন। কারণ এখানে যেমন আপনি পিএইচডি করলে আপনার পিএইচডি তে একটা ফুল টাইম স্যালারি পাবেন, প্লাস আপনার একটা স্পাউস অ্যালাউন্সও থাকে, বাচ্চা যদি থাকে বাচ্চার একটা অ্যালাউন্স থাকে। তারপরে বছরে হচ্ছে আপনার 6 উইকস পেইড হলিডেজ থাকে। একটা কেমিস্ট হিসেবে একটা স্বপ্নের জীবন আসলে। তো আমাদের আমরা প্রত্যেক পর্বে আমাদের গেস্টকে একটা মজার প্রশ্ন জিজ্ঞেস করি। আপনি সেটা একটা হিন্টস হিসেবেই দিতে পারেন যে আসলে একজন পোস্ট ডক্টরেট, আপনি কাজের ক্ষেত্রে অনেকবার বললেন যে কথায় কথায় বললেন যে একটা স্যালারির ব্যাপার কিছু জায়গা থেকে বেশি কম। তো বাংলাদেশের পার্সপেক্টিভে টাকার অঙ্কে
এটা আসলে কেমন হতে পারে? মানে আফটার ডিডাকশন দ্য আহ, ট্যাক্স এন্ড আদার্স হ্যাঁ, ফ্যাসিলিটিস। একটা আহ, হিন্ট দেন আমাদেরকে। কেউ কেউ আমি আমি নর্ডিক এই দেশগুলোর কথা আলোচনা করবো, যেমন ফিনল্যান্ডে যদি কেউ পিএইচডি করতে চায়, সাধারণত পিএইচডি তে আপনার লেটস 3000 থেকে 3300 US ডলার। তো এটা অ্যাপ্রক্সিমেটলি কত হয় বাংলাদেশে? ৩ লাখ ৪ লাখ টাকা। না, 3 লাখ না, মানে 132 ইউরো প্রায় একবার। তো আপনার ও সেটা হুম, আমার হুম। মনে হয় প্রায় 4 লাখ টাকার 3,000 কাছাকাছি। হলে 4 লাখ ৪ প্লাস। লাখের কাছে। হ্যাঁ, হ্যাঁ, তো আপনি যদি 3,000 হয়, তো এটা যদি এটা এই লেটস সে আপনি 4 লাখ মতো আপনার হচ্ছে পিএইচডি তে এটা কি আপনি ট্যাক্স স্যালারি কাটার নিতে পরে? পারবেন। ট্যাক্স কাটার পরে না না, এটা উইথ ট্যাক্স, বাট আপনাকে এখান থেকে ট্যাক্স পে করতে হবে। এটা কারণ ট্যাক্সের পরিমাণটা ডিপেন্ড করে অনেকগুলো ইসের উপর এখানে, যে আপনার বাচ্চা কয়টা, আপনার ফ্যামিলি আছে কি নাই, কোন আচ্ছা। ধরনের হাউজিং এ বাস করতেছেন। তো এগুলো আসলে সাধারণত আহ, আপনার ট্যাক্স থাকে হচ্ছে লেটস সে 15 to 30% এর মধ্যে একটা ট্যাক্সের ব্যাপার থাকে আর কি। আচ্ছা, আচ্ছা। যখন 15 থেকে 30% এর মধ্যে একটা পিএইচডি স্টুডেন্টের ক্ষেত্রে এখানে একটা ট্যাক্সের ব্যাপার থাকে। প্লাস হচ্ছে লেটস সে $1,000 মতো হচ্ছে এখানে সাধারণত পিএইচডি করলে স্পাউসদের একটা ইয়ে থাকে। আলাদা একটা অ্যালাউন্স দেয়। এবং এগুলো এবং সবই আপনি বললেন যে একটা কন্ট্রাকচুয়াল বেসিসে থাকে, তাই না? যে ২ বছর ১ বছর এরকম? না, পিএইচডির ক্ষেত্রে যেটা হয়, পিএইচডি সাধারণত 4 ইয়ার্স এখানে। কোর্স আচ্ছা। তো পিএইচডি তে তো আপনার এগুলো 4 বছরে দেয়। তো অনেকে দেখা যাচ্ছে যে পিএইচডি 4 বছর শেষ করতে পারে না, সেক্ষেত্রে 5 বছর, অনেক হুম, ক্ষেত্রে 6 বছরও হতে পারে। তো আচ্ছা। সাধারণত 4 থেকে 6 বছর পিএইচডির ক্ষেত্রে এই জিনিসগুলো থাকে। আর তারপরে তো অবশ্যই আপনি যখন পিএইচডি শেষ করবেন, তখন আপনার নেক্সট স্টেপ যেটা লেটস আমি যখন আছি পোস্টডকে হুম, করতে পারবো। পোস্টডকে তখন পিএইচডি পোস্টডকের মধ্যে বিগ একটা জাম্প থাকে, মানে ডিফারেন্স থাকে। তো আপনি যদি পিএইচডি লেটস সে ডেনমার্কে অলমোস্ট $7,000 মতো দেয় কি পোস্টডক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সাথে ফ্যামিলির দেশ ওগুলো তো আছে। তার মানে আমরা ধরতে পারি প্রায় বাংলাদেশী টাকায় 10 to 15 লাখ টাকার মতো একটা ইনকাম জেনারেট হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি আরকি। মানে উইদিন হ্যাঁ, 5 হ্যাঁ, or আপনি 10 পিএইচডি ইয়ার্স। শেষ করে। হ্যাঁ, আমার মনে হয় কেমিস্ট ভাইদেরকে আরো উদ্বুদ্ধ করার জন্য এর বেশি অঙ্ক দরকার হবে না আরকি। রাইট, হ্যাঁ, রাইট। এটা ঠিক আছে। আর মানি ইজ দ্য হচ্ছে বিগেস্ট মোটিভেশন। এখানে না, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিটা অবশ্যই সবসময় থাকবে। Nice. মানে বাইরে আসলে এটা আমার মনে হয় না যে আর বাংলাদেশ এটা থেকে কোনো অংশে আমি কাজ মানে করবে। 45 ইয়ার্স পর্যন্ত আমি চিন্তা করি আরকি যে জব করবে বা কিছু একটা করবে। তো 45 পর্যন্ত আসলে সম্ভাবনাটা কি? মানে গোলটা কি হইতে পারে? মানে আফটার পোস্ট ডক্টর করার পরে আপনি মানে কি করা যায় ওখানে আর? এইগুলো আপনার কনসালটেন্সি এখানে করব পরে? না, এখানে আসলে আপনি ডিপেন্ড করবে আপনার ক্যারিয়ার গোলটা কি। তো আচ্ছা। যেমন সাধারণত অনেকে আছে মাস্টার্স করেই কিন্তু ইন্ডাস্ট্রিতে চলে গেছে। ও তো ইন্ডাস্ট্রিয়াল পজিশন গুলো সাধারণত কন্ট্রাকচুয়াল থাকে না আনটিল ফার্দার নোটিশ। ইন্ডাস্ট্রি যদি কোনো কারণে ব্যাংক্রাপ্টে না যায়, সাধারণত আপনার এটা বলতে গেলে আপনি চলে যাবে। ওখানেই আপনার জীবনের শেষ পর্যন্ত জব করতে পারবেন। আর বাইরে সাধারণত ওই যে কেউ তো একটা ইন্ডাস্ট্রিতে থাকে না, দেখা যাচ্ছে বিভিন্ন জব করে। ইন্ডাস্ট্রিতে চলে যায়। আর একাডেমিয়ার ক্ষেত্রে হয় কি, এখানে কিছু স্টেপ আছে। যেমন প্রথমে পিএইচডি, তারপরে পোস্টডক, তারপরে পোস্টডকের পরে আপনি যে টিনার ট্র্যাক পজিশন, যেগুলো টিনার ট্র্যাক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আর কি। তো জি। পোস্টডক গুলো সাধারণত 2 থেকে 3 বছর হয়। যেমন আমার ইনিশিয়ালি কন্ট্রাক্ট 3 বছরের। তো 3 বছর পর আপনাকে আপনি আপনাকে আবেদন করতে হবে টিন আউট ট্র্যাক পজিশন গুলোর জন্য। আর টিন আউট ট্র্যাক ওগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, বাট ওইটা হচ্ছে 5 বছরের। আচ্ছা। তো টিন আউট ট্র্যাক যখন শেষ করবেন, তখন আপনার পার্মানেন্ট লেটস সে অ্যাসোসিয়েট অথবা ফুল প্রফেসর আপনি পাবেন আর কি। তো আনটিল দ্যাট পয়েন্ট আপনাকে হচ্ছে কন্ট্রাকচুয়াল থাকতে হবে একাডেমিয়াতে যদি জব করতে চান। বাট এটাই প্রসেস, মানে সবাই এভাবেই লেটস সে তার ক্যারিয়ার লাইফ যে প্রোগ্রেশন সেভাবেই হয় আর কি। ডক্টর গালিব আপনার আসলে কতগুলো পাবলিকেশন বর্তমানে আছে? এটা কিন্তু জানলাম না আমরা। ও আচ্ছা, আচ্ছা। আমার বর্তমানে 10টার মতো নাইস। পাবলিকেশন আছে। তবে আমার পোস্টডক শেষ করা অবস্থা পর্যন্ত এটা আমি হয়তোবা 22 নিয়ে যেতে পারবো আর কি নাম্বার। তবে অবশ্যই নাইস, নাইস। আমি সবসময় যে জিনিসটা গুরুত্ব দিই সেটা হচ্ছে যে আপনার কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটা। কোয়ালিটি অফ হ্যাঁ, তো আমার রিসার্চ। যতগুলো পিএইচডি এবং পোস্টডকের কাজ আছে, আমি সাধারণত এসিএস, মানে আমেরিকান কেমিক্যাল সোসাইটি, অথবা আরএসসি যেটা রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি, এই মানে এইগুলোতেই সাধারণত আমার প্রফেসর এবং তাদের সাথে কাজ করি। এই মানে এই ভালো জার্নাল গুলোতে তারা পাবলিক মানে পেপার গুলো পাবলিশ করে। না আপনি বললেন যে 20 থেকে 22 টা মানে এটা আপনি টার্গেট করেছেন আরকি যে এই হ্যাঁ, অঙ্কের আপনি একটা পোস্টডক পর্যন্ত 20 থেকে পেপার। 22টা। হ্যাঁ, তো সাধারণত আপনি যদি কোথাও ফুল প্রফেসর মানে অথবা অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসোসিয়েট অথবা প্রফেসরের জন্য পার্মানেন্ট পজিশনের জন্য অ্যাপ্লাই করেন, নাম্বারটা এমনটাই স্ট্যান্ডার্ড আর কি। ও
মানে ওখানে ওই নাম্বারটা দিয়ে আমাকে জাজ করা হবে যে আমি আসলে কতটুকু না না, আমি তো আবার বললাম যে কোয়ান্টিটি কোয়ান্টিটিটা, রাইট। হ্যাঁ, মানে ওরা সবসময় বাইরে কোয়ালিটিটা ইম্পর্টেন্ট, কোয়ান্টিটিটা কোনো যে ই না। এ- কিন্তু অবশ্যই তারপরে ওরা সবসময় যদি দেখে যে না, আমি জানি যে আমাদের হেলসিং ইউনিভার্সিটিতে বাঙালি এক ভাই ছিল, উনি মাত্র 2টা পেপার ছিল ওনার পিএইচডি তে, উনি হুম, এখন পোস্টডক করতেছে হচ্ছে হার্ভার্ডে, কিন্তু ওনার দুইটা, একটা ছিল নেচারে আর একটা ছিল সায়েন্সে। ও তো মাই গড, ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট অনুসারে ওই একটাতেই কিন্তু সে হয়ে পিএইচডি গেছে। শেষ করতে, মানে গ্রাজুয়েশন সে শেষ করতে পারে। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, আসলে নাম্বারটা কোনো ব্যাপার না, এখানে এখানে সবাই কোয়ালিটিটা ইম্পর্টেন্ট। হুম, নাইস। আচ্ছা, থ্যাংক ইউ ডক্টর গালিব। আপনি একটু বলবেন কিনা সংক্ষেপে আমাদেরকে যে আপনার ফিনল্যান্ডে যাবার বা পিএইচডি করতে যাবার যে প্রস্তুতিগুলি আপনাকে নিতে হয়েছিল স্টেপ বাই স্টেপ, এই প্রস্তুতিগুলো নিয়েছেন এবং এর মধ্যে আপনি কি কি ডিফিকাল্টিস ফেস করেছিলেন, কিভাবে এগুলো সামলে গিয়েছেন? প্রথম যে জিনিসটা ছিল সেটা হচ্ছে যে আইএলটিএস এর প্রস্তুতি। ওইটা তো একটা রিকোয়ারমেন্ট, ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যখন আপনার, ওইটা তো আমরা হয়তো বা ফোর্থ ইয়ারে গিয়ে পরীক্ষাটা দিয়ে দিতে পারবো। আর একটা হচ্ছে যেটা রিসার্চ এক্সপিরিয়েন্স, ওটা আমরা সেকেন্ড ইয়ার থেকেই আমরা চেষ্টা করব যে এখন বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন রিসার্চ মানে কিছু গ্রুপ আছে আসলে, অনেক সময় আমাদের ডিপার্টমেন্টেরও কিছু স্যারদের কিছু প্রজেক্ট থাকে, যে অনেক সময় ওরা আন্ডার স্টুডেন্টদের উপর নিতে চায়। তো ওইগুলোতে যদি ইনভলভ হতে পারি তাহলে দেখা যাচ্ছে যে ওখান থেকে আমাদের 1-2টা পেপার যদি করতে পারি, তো সেক্ষেত্রে আমাদের সিভিটাই আমরা লিখতে পারবো অ্যাটলিস্ট রিসার্চ এক্সপিরিয়েন্সটা। যদি আমরা লেটস ব্যাচেলর পরপরই বাইরে চলে আসতে চাই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমরা ব্যাচেলর থাকা অবস্থায় এই ধরনের রিসার্চ প্রজেক্ট গুলোতে লেটস আমরা ইনভলভ ছিলাম। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল একটা প্রিপারেশন নেওয়া, আমার মনে হয় একেবারে এটা সেকেন্ড ইয়ার থেকে, বিশেষ করে যারা আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমরা জানি বাইরে যখন অ্যাপ্লাই করি তখন কিন্তু ইউনিভার্সিটির একটা অ্যাপ্লিকেশন ফিস থাকে। আপনি মাস্টার্স অ্যাপ্লাই করেন অথবা পিএইচডি তে অ্যাপ্লাই করেন না কেন, তো আপনি লেটস সে প্রায় পার ইউনিভার্সিটি, অনেক ক্ষেত্রে আমি যখন অ্যাপ্লাই করার মনে আছে $100 100 দিতে হয়েছিল, মানে অ্যাপ্লিকেশন ফিসের জন্য। তো আপনি তখন যদি আপনি বিভিন্ন ইউনিভার্সিটিকে টার্গেট করেন, সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল একটা লিস্ট, মানে সেভিংস, আমার মনে হয় যে স্টুডেন্ট, মানে আমরা তো অনেকে টিউশনই করি, তো অথবা যে কোনো ভাবে ফোর্থ ইয়ারে যখন যদি বাইরে আসার ইচ্ছা থাকে ওই সময়ের জন্য আমাদের একটা ফ্যামিলি থেকে যদি সাপোর্ট দেয় তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু ফ্যামিলি থেকে যদি কাউকে সাপোর্ট আমাদের না থাকে সেক্ষেত্রে আমরা হয়তো বা এটা সেকেন্ড ইয়ার থেকে এই সেভিংস আমরা করতে পারি। লেটস সে আমাদের জন্য ব্যাচেলর শেষ অবস্থায় আমাদের 1 লাখ থেকে 2 লাখ টাকা জন্য আমাদের অ্যাকাউন্টে আমরা এটা সেভ করতে পারি, যে বাইরে অ্যাপ্লিকেশনের ভিসা ফিস, তারপরে হচ্ছে অনেক সময় ইন্স্যুরেন্স কিনতে হয় আসার সময়, ফুল ফান্ডিং পাওয়ার ক্ষেত্রে পরেও। তো এই ধরনের ব্যাকআপ গুলো যেন আমাদের থাকে। আর আরেকটা হচ্ছে অনেক সময় বাইরে আসা, ভিসা প্রসেসিং এর সময় অনেক সময় এমবাসি গুলো হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা চাই, যে এটা কান্ট্রি টু কান্ট্রি কিন্তু ডিফারেন্ট হয়। তো ইন জেনারেল রুলস যেটা, ইউনিভার্সিটি যদি আপনার লিভিং কস্ট পে করে এবং টিউশন ফিস পে করে, সেক্ষেত্রে আপনার আপনার আলাদা করে ব্যাংকে কোনো টাকা দেখানোর কোনো দরকার নাই। কারণ 100% স্কলারশিপ বলতে আমরা যেটা বুঝি, ইউনিভার্সিটি যদি সে আপনার ফুল টিউশন ওয়েভারটা কভার করে এবং ওই দেশে বসবাসের জন্য, মানে আপনি যে দেশে যাবেন সে দেশে বসবাসের জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা কিন্তু ও এমবাসি চায় যে বছরে এই ফাইন্যান্সিয়াল সলভেন্সিটা আপনার আছে কিনা। যেমন ফিনল্যান্ডের ক্ষেত্রে বাৎসরিক এখন 8,000 সামথিং ইউরো দেখাতে হয়। তো আপনার ইউনিভার্সিটি যে আপনাকে অ্যাডমিশন লেটার দেবে, অ্যাডমিশন লেটারে যদি বলে যে না ইউনিভার্সিটি আপনাকে এই টাকাটা 1 বছরে আপনাকে কাভার করবে প্লাস টিউশন ফিসটা সহ, তাহলে পুরাটাই কিন্তু হচ্ছে ইউনিভার্সিটি আপনাকে দিতেছে, আপনার ব্যাংক 1 টাকা দেখানো লাগবে না। বাট কোনো কারণে অনেক সময় পার্সেন্টেজ আছে, যেমন অনেকে 80% স্কলারশিপ পায়, অনেকে 60% স্কলারশিপ, অনেকে 50% স্কলারশিপ পায়। তো বাদ বাকি আপনি যে পরিমাণ স্কলারশিপ পাবেন বাদ বাকি টাকাটা কিন্তু আপনার ব্যাংকে দেখাতে হবে, এবং এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ক্ষেত্রে অনেক সময় অনেক বড় অ্যামাউন্ট হতে পারে। হুম, এবং এটা ইউএস এর ক্ষেত্রেও অনেক সময় দেখা যাচ্ছে যে টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং আরএ থেকে অথবা ডিপার্টমেন্টাল কিছু ফান্ডিং থেকে যদি ফুল 100% যদি কাভার হয়ে যায়, তাহলে আলাদাভাবে আপনার ব্যাংকে কোনো টাকা দেখাতে হবে না। তো যদি অনেক ক্ষেত্রে আপনার যদি কিছুটা শর্ট থাকে সেক্ষেত্রে ওইটা আপনাকে নিজের অ্যাকাউন্টে দেখায়, ওইটা হচ্ছে আপনাকে আপনার যে সলভেন্সিটা আছে সেটা প্রুভ দেখাতে করতে হবে হবে। আর কি। তো এটা ছিল আমি বলবো যে ভিসা প্রক্রিয়া এবং আর্থিক পরিকল্পনাটা আর কি। সো থ্যাংক ইউ ডক্টর গালিব। এখন আমরা জাস্ট ছোট করে আরেকটু জানতে চাচ্ছি, আমরা জানি আপনি ডুয়েল সিটিজেনশিপ বহন করছেন। তো ওই জিনিসটা যদি একটু ব্যাখ্যা মানে আমাদের দর্শকদের জন্য বলতেন যে এটা কিভাবে পাওয়া যায়। প্লাস হচ্ছে আমি জানি আপনার আইএলটিএস ছাড়াও আরো কিছু লিঙ্গুইস্টিক দক্ষতা আছে এবং সেগুলো কিছু সার্টিফিকেট আমি দেখেছি। তো এগুলো পাওয়ার ক্ষেত্রে আপনার
আপনি কি করেছেন যে এগুলো পেতে আপনার না আসলে আপনি যদি ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোতে যান সেক্ষেত্রে কেউ যদি এই নাগরিকের যে রুলস যেটা এটা এক এক দেশে এক এক রকম। তো আপনি যে দেশে যাবেন সেই দেশের ভাষার উপর আপনার দক্ষতা থাকতে হবে। আপনি যদি নিতে চান লেটস সে হুম, যে না আমি যে দেশে পড়তে যাচ্ছি ওই দেশের আমি নাগরিকত্ব আমার চাই অথবা পার্মানেন্ট রেসিডেন্সি চাই। সেক্ষেত্রে যেই দেশে যাবেন সেই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা ওইটা আপনাকে মাস্ট শিখতে হবে। আমি পিএইচডি শেষ করার আগেই ল্যাঙ্গুয়েজ টেস্ট আমি দিয়ে রাখছিলাম, ওটাতে পাশ করছিলাম এবং আমার যে 5 বছর রিকোয়ারমেন্ট ওই দেশে থাকা ওইটাও ফুলফিল হয়েছিল। এই তো জন্য পিএইচডি শেষ হওয়ার আগেই আমি সিটিজেনশিপ পেয়ে যাই আরকি। এটা জাস্ট একটা কাইন্ড অফ ট্রাভেল ডকুমেন্ট যে আপনি ইউরোপের মধ্যে ফ্রি মুভমেন্ট করতে পারতেছেন অথবা পৃথিবীর যেকোনো দেশে আপনি যেতে পারতেছেন কোনো ইজিলি চলে যাচ্ছে। হ্যাসেল ছাড়া। ডক্টর গালিব আপনার পিএইচডি লাইফটা যদি একটু সামারাইজ করতেন। পিএইচডি লাইফটা আসলে আমরা জানি যে পিএইচডি ডিগ্রি হচ্ছে আসলে এটা একটা মানে যতগুলো এডুকেশনাল ডিগ্রি আছে তার মধ্যে সবথেকে সর্বোচ্চ ডিগ্রি। সাধারণত পিএইচডি জার্নির প্রথম দিকটা একটু কষ্টের হয়। প্রথম বছর এবং দ্বিতীয় বছর। কারণ ওই সময় আপনার কোর্স ওয়ার্কের একটা প্রেশার থাকে। পিএইচডি তে আপনি যে একটা প্রবলেম সলভ করবেন, সায়েন্সের যে একটা বড় প্রবলেম সলভ করবেন, আপনি আসলে কি প্রবলেম সলভ করবেন এইটা বুঝতেই চলে যায় ১-২ বছর। যে আপনার রিসার্চ গ্যাপ যেটা বের করা, এটা একটা বড় চ্যালেঞ্জ থাকে মানে এই ফিল্ডে। এবং এই গ্যাপটা তোমাকে ফুলফিল করতে হবে আসলে তোমার পিএইচডির সময়। তো মেইন জিনিসটা আসলে ওইটাই হচ্ছে যে আপনার রিসার্চ গ্যাপটা বুঝতে একটা বড় সময় লাগে। আর সাধারণত আমাদের ফিনল্যান্ডে যে রিকোয়ারমেন্ট ছিল যে আপনার ৪ টা Q1 লেভেলের জার্নালে পেপার পাবলিশ করতে হবে। তো আপনাকে ৪ বছরের মধ্যে আপনার এই সায়েন্টিফিক গ্যাপ বের করা, কোর্স ওয়ার্ক শেষ করা, তারপরে হচ্ছে এই কাজ মেথড ডেভেলপ করা এবং সেটার পরবর্তীতে সায়েন্টিফিক যে আপনি রেজাল্ট গুলো পাচ্ছেন সেগুলো আবার আপনার তো এটা ছিল আমি বলব যে ভিসা প্রক্রিয়া এবং আর্থিক পরিকল্পনাটা আরকি। সো থ্যাংক ইউ ডক্টর গালিব। এখন আমরা জাস্ট ছোট করে আরেকটু জানতে চাচ্ছি। আমরা জানি আপনি ডুয়েল সিটিজেনশিপ বহন করছেন। তো ওই জিনিসটা যদি একটু ব্যাখ্যা মানে আমাদের দর্শকদের জন্য বলতেন যে এটা কিভাবে পাওয়া যায়? প্লাস হচ্ছে আমি জানি আপনার আইএলটিএস ছাড়াও আরো কিছু লিঙ্গুইস্টিক দক্ষতা আছে এবং সেগুলোর কিছু সার্টিফিকেট আমি দেখেছি। তো এগুলো পাওয়ার ক্ষেত্রে আপনার আপনি কি করেছেন? নাগরিকের যে রুলস যেটা এটা এক এক দেশে এক এক রকম। তো আপনি যে দেশে যাবেন সেই দেশের ভাষার উপর আপনার দক্ষতা থাকতে হবে। আপনি যদি নিতে চান লেটস সে হুম, যে না আমি যে দেশে পড়তে যাচ্ছি ওই দেশের আমি নাগরিকত্ব আমার চাই অথবা পার্মানেন্ট রেসিডেন্সি চাই। সেক্ষেত্রে যেই দেশে যাবেন সেই দেশের লোকাল ল্যাঙ্গুয়েজ যেটা ওইটা আপনাকে মাস্ট শিখতে হবে। আমি পিএইচডি শেষ করার আগেই ল্যাঙ্গুয়েজ টেস্ট আমি দিয়ে রাখছিলাম, ওটাতে পাশ করছিলাম এবং আমার যে ৫ বছর রিকোয়ারমেন্ট ওই দেশে থাকা ওইটাও ফুলফিল হয়েছিল। এই তো জন্য পিএইচডি শেষ হওয়ার আগেই আমি সিটিজেনশিপ পেয়ে যাই আরকি। এটা জাস্ট একটা কাইন্ড অফ ট্রাভেল ডকুমেন্ট যে আপনি ইউরোপের মধ্যে ফ্রি মুভমেন্ট করতে পারতেছেন অথবা পৃথিবীর যেকোনো দেশে আপনি যেতে পারতেছেন কোনো ইজিলি চলে যাচ্ছে। হ্যাসেল ছাড়া। ডক্টর গালিব আপনার পিএইচডি লাইফটা যদি একটু সামারাইজ করতেন। পিএইচডি লাইফটা আসলে আমরা জানি যে পিএইচডি ডিগ্রি হচ্ছে আসলে এটা একটা মানে যতগুলো এডুকেশনাল ডিগ্রি আছে তার মধ্যে সবথেকে সর্বোচ্চ ডিগ্রি। সাধারণত পিএইচডি জার্নির প্রথম দিকটা একটু কষ্টের হয়। প্রথম বছর এবং দ্বিতীয় বছর। কারণ ওই সময় আপনার কোর্স ওয়ার্কের একটা প্রেশার থাকে। পিএইচডি তে আপনি যে একটা প্রবলেম সলভ করবেন, সায়েন্সের যে একটা বড় প্রবলেম সলভ করবেন, আপনি আসলে কি প্রবলেম সলভ করবেন এইটা বুঝতেই চলে যায় ১-২ বছর। যে আপনার রিসার্চ গ্যাপ যেটা বের করা, এটা একটা বড় চ্যালেঞ্জ থাকে মানে এই ফিল্ডে। এবং এই গ্যাপটা তোমাকে ফুলফিল করতে হবে আসলে তোমার পিএইচডির সময়। তো মেইন জিনিসটা আসলে ওইটাই হচ্ছে যে আপনার রিসার্চ গ্যাপটা বুঝতে একটা বড় সময় লাগে। আর সাধারণত আমাদের ফিনল্যান্ডে যে রিকোয়ারমেন্ট ছিল যে আপনার ৪ টা Q1 লেভেলের জার্নালে পেপার পাবলিশ করতে হবে। তো আপনাকে ৪ বছরের মধ্যে আপনার এই সায়েন্টিফিক গ্যাপ বের করা, কোর্স ওয়ার্ক শেষ করা, তারপরে হচ্ছে এই কাজ মেথড ডেভেলপ করা এবং সেটার পরবর্তীতে সায়েন্টিফিক যে আপনি রেজাল্ট গুলো পাচ্ছেন সেগুলো আবার আপনার ভালো মানের জার্নালে পাবলিশ করতে হবে। মানে এই বিষয়টা এমন না যে আপনি একটা সায়েন্টিফিক গ্যাপ পেয়ে গেলেন, আপনি কাজ করলেন, কিন্তু সেটা যদি পাবলিশ যতদিন করতে পারবেন না, মানে ওইটার কমিউনিটিতে রিভিউ প্রসেসের মাধ্যমে ততদিন এই কাজের কোনো রিকগনিশন নাই। তো আপনার থিসিসে এট লিস্ট এরকম ৪ টা পেপার থাকতে হবে। আপনি যখন ফাইনালি পিএইচডি শেষ করবেন, তার আগে যে রিকোয়ারমেন্ট যেটা থিসিস লিখতে হবে প্লাস সাথে হচ্ছে এই মানে এট লিস্ট ৩ টা ফার্স্ট অথর হিসেবে থাকতে হবে। থ্যাংক ইউ গালিব ভাই। আমি জাস্ট আপনার উত্তর থেকে আমার কিছু একটু মাথায় আসছে। সেটা হচ্ছে আপনি ১ম থেকে বলছেন আপনি অটোমেশন নিয়ে কাজ করছেন, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছেন, মেশিন লার্নিং নিয়ে কাজ করছেন। তো বর্তমানে যে কারণ আপনি যখন শুরু করছেন তারপরেই কিন্তু আমরা একটু মেজর যে জোয়ার সেটা দেখলাম এআই ইন্ডাস্ট্রিতে। তা আপনি সামনে এই কেমিস্ট্রি
জগৎটাকে এই আফটার এআই বলেন, মেশিন লার্নিং বলেন, এটার পরে আপনি আসলে কিভাবে দেখবেন? বা এআই কি আমাদেরকে রিপ্লেস করবে? আমাদের ১ম এপিসোডে মাহবুব ভাই বলেছিলেন, মানে আমার co-host, উনি বলছেন যে কেমিস্ট্রিটা এআই দিয়ে কখনো রিপ্লেস করা পসিবল না। এখন আমরা কি এআইটাকে কিভাবে দেখছি? মানে আপনার স্কেলে, আপনি তো এখন অনেক বড় স্কেলে কাজ করছেন। এআইটাকে কি হেল্পফুল আমি টুল দেখছেন নাকি এটা একটু? এআই অবশ্যই আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকটা হেল্পফুল একটা টুল হবে, কারণ হচ্ছে যে আমাদের মেইনলি যে জিনিসগুলো হচ্ছে আমরা ল্যাবরেটরিতে যে কাজগুলো আমরা করি, এইগুলো দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে কিন্তু একটা ল্যাব এক্সপেরিমেন্ট করা অনেক এক্সপেন্সিভ। হুম, যেমন আমাদের দেশে আমরা ভালো কোনো কাজ করতে পারি না, একটাই লিমিটেশন, সেটা হচ্ছে আমাদের টাকা পয়সা নাই। কারণ গভর্নমেন্টের বাজেট থাকে না সায়েন্সে। তো এই ধরনের আমরা কোনো বড় মানের বড় মানে ভালো ভালো মাপের দেখা যাচ্ছে রিসার্চ আমরা এই কাজটা করতে পারি করতে না, এটা পারবো না। একটাই কারণ। তো এআই যে আসার ফলে যেটা হবে আমার মনে হয় ল্যাবের এই যে দেখা যাচ্ছে যে এক্সপেরিমেন্টাল কাজ যেগুলো, এই বড় একটা খরচ আপনাকে বাঁচাই দেবে। আপনার যদি একটা মেথড ডেভেলপমেন্ট থাকে অলরেডি, দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বিশেষ করে কেমিস্ট্রির ক্ষেত্রে যেগুলো প্রসেসে যেগুলো আপনার ল্যাবে যে কাজগুলো করবেন, হচ্ছে আহ, দেখা যাচ্ছে এখন একটা আপনি মনে করেন যে আপনি একটা কোয়ালিটি কন্ট্রোলের কাজ করতেছেন, আপনি এখানে এইচপিএলসি ইউজ করতেছেন, এখানে ডিফারেন্ট মেশিন গুলো ইউজ করতেছেন, স্পেকট্রোস্কোপ টেকনিক গুলো ইউজ করে। তো এখন এই প্রোগ্রাম গুলো এমন হয়ে গেছে যে দেখা যাচ্ছে যে আলাদাভাবে আপনার আগে যেমন 10 জন লোক লাগতো একটা কিউসি টিম লিড করার জন্য, এখন দেখা যাচ্ছে 2 জনই জাস্ট কম্পিউটারে কিছু কমান্ডের মাধ্যমে এভরিথিং রিপোর্টিং থেকে শুরু করে এভরিথিং সবকিছু মানে করে ফেলছে। অটোমেশন দিয়ে